আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি দাখিল ভোকেশনাল 2025 সনের পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং তোমাদের ইতিমধ্যে কিন্তু কয়েকটি পরীক্ষা হয়ে গেছে, তার সাথে আমাদের যে আগামীকাল বা আগামী যে পরীক্ষাটা আছে পদার্থবিজ্ঞান 2, এই বিষয়ের উপর সুপার সাজেশন ভিত্তিক যে সমাধান ক্লাসগুলো অর্থাৎ আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক যে সুপার সাজেশনটা ইতিমধ্যে আমাদের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমরা যারা আমাদের সাজেশনটা নিয়েছো বা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়েছো, তারা কিন্তু ইতিমধ্যে পিডিএফ ফাইলগুলো পেয়ে গেছো উত্তর সহ। আর আজকের এই ক্লাসটিতে আমরা সেই সাজেশন থেকে ইম্পর্টেন্ট কিছু সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিব এবং এই সুপার সাজেশনটা তোমাদেরকে কিভাবে কোন প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে সেটা দেখাই দেবো। এরপর দেখো আমাদের যে আলোর প্রতিফলন থেকে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রথম যে প্রশ্নটা, ঠিক আছে, আমাদের আলোর প্রতিফলন যে অধ্যায়টা আছে আমাদের হচ্ছে এই যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে আমরা যদি প্রথম যে প্রশ্নটা আমাদের সাজেশনে আছে সেই প্রশ্নটা যদি দেখি তাহলে আমাদের কি বলছে, নিচের চিত্রটা লক্ষ্য করো। তো এই চিত্র অনুযায়ী আমাদের কি করতে বলছে, এই চিত্র অনুযায়ী আমাদের কি করতে হবে, যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের অ্যান্সার গুলো করতে হবে। তবে একটা বিষয় সবসময় মনে রাখবা, আমাদের যে উদ্দীপকটা থাকে সেই উদ্দীপককে টার্গেট করে আমাদের কোন প্রশ্নগুলো হবে, গ নাম্বার এবং হচ্ছে ঘ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে উদ্দীপককে টার্গেট করবে, এবং ক খ প্রশ্নটা কিন্তু আমাদের কি হবে, জ্ঞানমূলক টাইপের। প্রথমটা হচ্ছে ক হচ্ছে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন এবং খ হচ্ছে অনুধাবন প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে। তো এখান থেকে আমাদের একটা বিষয় ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে কি, আমাদের যে সব সময় যে, যেমন আমি এখানে আলোর প্রতিফলন থেকে যে একটা প্রশ্ন দেখাইতেছি, এখান থেকে যে তোমাদের আলোর প্রতিফলন থেকে যে প্রশ্নটা আসছে, মানে আমাদের পরীক্ষা যে প্রশ্নটা হবে সেই প্রশ্নে যে এরকম ক এবং খ নাম্বারে যে শুধু আলোর প্রতিফলন থেকে প্রশ্ন থাকবে এমন না, আমাদের অন্য অধ্যায়ের প্রশ্নটাও সরাসরি এখানে দিয়ে দিতে পারে। অর্থাৎ ক খটা কিন্তু আমাদের আলাদাভাবে আসতে পারে, তবে আমাদের গ ঘ যে টপিকটা সেই উদ্দীপকটা আমাদের কি থাকবে, সেটা আমাদের হচ্ছে অধ্যায় ভিত্তিক অর্থাৎ বিভাগ ভিত্তিক যে প্রশ্নগুলা, বিষয়বস্তুগুলা, সেই বিষয়বস্তুর উপর কিন্তু প্রশ্নগুলা হবে, ঠিক আছে। আর আমরা হচ্ছে শেষে গিয়ে তোমাদের ক এবং খ এর জন্য আরো অতিরিক্ত কিছু প্রশ্ন দেখাই দিব, ঠিক আছে। আমাদের সৃজনশীলের মধ্যে ক এবং খ, অর্থাৎ তোমরা একটা বিষয় সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে কি, যে সৃজনশীল ভিত্তিক যে প্রশ্ন প্যাটার্নটা, সেই প্রশ্ন প্যাটার্নে কিন্তু সরাসরি তোমাদের যে সৃজনশীলের গ ঘগুলা বা উদ্দীপক গুলা কিন্তু সরাসরি কমন আসে না, খুব কমই সরাসরি কমন আসে, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এইরকম দেখো, এখানে কোণের মানটা বা চিত্রটা, এখানে হচ্ছে কি একটা সমতল দর্পণের চিত্র যদি দেওয়া থাকে, হয়তো অন্য একটা দর্পণের চিত্র দেওয়া থাকবে। এরকম বিষয়গুলো হচ্ছে কি আমাদের প্রতিফলনের ক্ষেত্রে এরকম, মানে হচ্ছে উদ্দীপকটা পরিবর্তন থাকতে পারে, কিন্তু আমাদের প্রশ্নের যে প্যাটার্নটা সেই অনুযায়ী কিন্তু হবে, অর্থাৎ মানগুলা পরিবর্তন থাকতে পারে, এইটাই, আর কোনো বিষয় না, আমাদের নিয়ম কানুন সব একই হবে। কেমন? তো দেখো এখানে আমাদের যে যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকটা যদি আমরা প্রথমত দেখি, যে এখানে একটা কি দেওয়া আছে, দর্পণ দেওয়া আছে, দর্পণটাকে কি দিয়ে নির্দেশ করছে, পি এবং কিউ দ্বারা একটা দর্পণ নির্দেশ করছে, যেখানে একটা কি আপতিত রশ্মি কি হয়েছে আমাদের এখানে এই ও বিন্দুতে দর্পণটার উপর আপতিত হয়েছে। আপতিত হওয়ার ফলে এটা কি করছে, আপতিত হওয়ার ফলে আমাদের যে এই যে আমাদের ইয়েটা আছে, দর্পণটা আছে, এই দর্পণের সাথে একটা কোণ উৎপন্ন করছে, কি কোণ, এখানে একটা কি 60 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করছে। ওকে, অর্থাৎ আমাদের যে আপতন কোণটা এটা হচ্ছে দর্পণের উপর পড়ার পর এটা এখানে একটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন একটা বিষয় খেয়াল করো, যে আমাদের এখান থেকে যদি এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইখান থেকে আমরা যদি একটা অভিলম্ব নিই, সরাসরি একটা লম্ব টানি, তাহলে এটা আমাদের হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে 60 ডিগ্রি, আমরা যদি 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিই, তাহলে আমাদের এখান থেকে এই যে কোণটা এখানে আমরা পাবো, সেটা আমাদের কত হবে, 30 ডিগ্রি হবে, স্বাভাবিক। ওকে, তো এই বিষয়গুলা তোমাদেরকে ক্যালকুলেশনে রাখতে হবে। আর এইখান থেকে আমাদের যে বিষয়টা দাঁড়াবে, এগুলা কিন্তু একটু ক্যালকুলেশনে রাখতে হবে, কারণ হচ্ছে এগুলা কিন্তু সাধারণ বিষয়। আমরা হচ্ছে গণিত 2 এর মধ্যে যে আমাদের সম্পাদ্য উপপাদ্য বিষয়ক যে পড়াশোনাগুলো ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এখান থেকে এই জিনিসগুলো জানছি। আর আমাদের যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে, আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, এই জিনিসগুলো আমাদের কি বেসিক আকারে জানা থাকতে হবে। কেমন? তো দেখো আমরা এখন অ্যান্সারে চলে যাই সরাসরি, এত ব্যাখ্যা করার আসলে কোনো প্রয়োজন মনে হয় না। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে। এখানে দেখো কয়েকটা প্রশ্ন একসাথে দেওয়া আছে। তো প্রতিবিম্ব কাকে বলে এটা একটা প্রশ্ন দেওয়া আছে, আবার দেওয়া আছে আলোর প্রতিফলন কাকে বলে এটা একটা প্রশ্ন, আবার হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটা বিবৃত করো। অর্থাৎ এখানে তিনটা প্রশ্ন কিন্তু যুক্ত করা আছে, তবে তোমাদের কিন্তু তিনটা আসবে না, যে কোনো একটা আসবে। যেহেতু এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই জন্য তোমাদের এখানে তিনটা প্রশ্ন রাখা হয়েছে।
আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে যে প্রশ্নগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে আমরা আসতেছি। তো প্রথমত আমরা এই আনসার গুলো দেখি। তো এখান থেকে যদি খেয়াল করো আমাদের যে ক নং প্রশ্নটা ছিল, ক নং এর মধ্যে যে তিনটা প্রশ্ন ছিল, এখানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে প্রশ্নটা আমরা যদি সিরিয়াল অ্যান্সার গুলো দেখি তাহলে কি হবে, দেখো প্রতিবিম্ব হলো কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে যখন একটি নতুন ছবি তৈরি হয় তাকে হচ্ছে মূলত প্রতিবিম্ব বলে। খুব সহজ ভাষায় একদম সুন্দর করে সাবলীল ভাষায় কিন্তু লিখে দেওয়া আছে। এটা হচ্ছে কি একদম সহজ সাবলীল ভাষা, যাতে তোমরা একবার পড়লে মনে রাখতে পারো সেরকম একটা ভাষায় লেখা আছে। তোমরা চাইলে বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে মনে রাখতে পারো, এটা কোনো সমস্যা নাই। তোমাদের হচ্ছে কি যে সংজ্ঞাটা সেটা কিন্তু মেইন সংজ্ঞাটা কি, অর্থাৎ একটা বস্তু, ওই বস্তুর উপর আলো পড়তেছে, আলোর কারণে একটা কি নতুন একটা ছবি তৈরি হলো, ওইটা হচ্ছে মূলত একটা প্রতিবিম্ব, তাই না? তো ওই বিষয়টাই মূলত এখানে কি করছে, উল্লেখ করছে, সংজ্ঞাটা দেওয়া হয়েছে। তারপর আমরা যদি পরবর্তী যে প্রশ্নটা ছিল আলোর প্রতিফলন কাকে বলে, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে যে যখন কোনো আলো একটি সমতল বা ও মিশ্রণ পৃষ্ঠে মানে আপতিত হয় আবার সেই মাধ্যমে ফিরে যায় তখন তাকে কি বলে, আলোর প্রতিফলন বলে। ঠিক আছে, এই বিষয়টা একটু বোঝার আছে। সেটা হচ্ছে কি আলোর প্রতিফলনটা এখান থেকে দেখো মানে আমাদের যে অধ্যায়ের নাম হচ্ছে কি আলোর প্রতিফলন, সেই অনুযায়ী আমাদের প্রশ্নটা হচ্ছে আলোর প্রতিফলনটা কাকে বলে। এখন দেখো আমি সহজভাবে যদি বলি, তোমরা হচ্ছে কি একটা হচ্ছে কি যে আয়নাটা আছে তোমাদের বাসায়, হ্যাঁ, তো আয়নার কথাটা চিন্তা করো। আয়নাতে যদি তুমি কি করো একটা লাইট, যদি একটা লাইটের আলো ফেলো, অথবা তোমার যে লেজার লাইট, লেজার লাইট তোমরা অবশ্যই চিনো, ওই লেজার লাইটটা যদি তোমরা কি করো আয়নাতে ধরো, সেই ক্ষেত্রে দেখা যাবে কি আয়নার ভিতর থেকে লাইটটা কি করবে, রিফ্লেক্ট করবে, ফিরে আসবে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা ঘটলো, তুমি একটা দর্পণে আলো ফেললা, ওই যে আয়নাটাতে আলো ফেললা, আলো ফেলার কারণে ওই দর্পণ থেকে আবার আলোটা কি করলো, ফেরত আসলো। ঠিক আছে, এই যে ব্যাপারটা, ঘটনাটা, এটা হচ্ছে মূলত আলোর প্রতিফলন। কেমন? তারপর হচ্ছে এখান থেকে দেখো, আসলে এইগুলা এত সময় না বোঝানোর কিছু না, আমি জাস্ট এক লাইন করে বলে দিই, এই ক্ষেত্রে আমাদের সময়ও কম লাগবে। তো এখান থেকে হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে আলোর আপতন কোণ এবং হচ্ছে প্রতিফলন কোণ হচ্ছে পরস্পর সমান হবে, এবং আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অবিলম্ব একই সমতলে অবস্থান করে। অর্থাৎ আমাদের যে একটা এটা যদি একটা দর্পণ চিন্তা করি, এখানে যে একটা আলো আমাদের যে একটা কি হবে, একটা যে একটা ধরো এটা হচ্ছে একটা আপতিত রশ্মি, এটা এই আলোটা কি হইলো আমাদের দর্পণে পড়লো, এই দর্পণে পড়ার কারণে কি করবে, রিফ্লেক্ট করবে, প্রতিফলিত হবে। এই যে প্রতিফলিত হইলো, এই কারণে আমরা যদি এখানে একটা অবিলম্ব টানি, তাহলে এই যে এখানে যে এই কোণটা এবং এই যে কোণটা, এই যে দুইটা কোণ উৎপন্ন হইলো, ঠিক আছে, এই আপতিত রশ্মির কারণে যে কোণ সেটা হচ্ছে আমাদের আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মির কারণে যে কোণ সেটা হচ্ছে আমাদের কি, প্রতিফলন কোণ। আমাদের শর্তটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটা সমান হইতে হবে। এবং আরেকটা যে ব্যাপার বলছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি অবিলম্ব এবং হচ্ছে কি আপতিত রশ্মি। আপতিত রশ্মি কোনটা, এই যে এটা ছিল আমাদের আপতিত রশ্মি, এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এবং এটা হচ্ছে অবিলম্ব। দেখো এই তিনটা যে আমাদের রেখার কথা বলছে, তিনটা রশ্মির কথা বলছে, এই তিনটা রশ্মি কিন্তু একটাই সমতলে অবস্থান করতেছে। এটা হচ্ছে মূলত আমাদের প্রথম সূত্রটা। কেমন? আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। এই জিনিসগুলো হচ্ছে একটু ব্যাখ্যা করা মানে হইতেছে কি, এই জিনিসটা তোমরা যদি এই ব্যাখ্যাটা যদি একটু ভালোভাবে শুনে থাকো তাহলে কিন্তু জিনিসগুলো তোমাদের মুখস্থ করার প্রয়োজন পড়বে না বলে আমি মনে করি। ঠিক আছে, এরপর দেখো তোমাদের যে খ নাম্বার প্রশ্নটা ছিল, খ নাম্বার প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন ছিল আমাদের। তো একটা ছিল হচ্ছে দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন। অর্থাৎ আমরা যদি একটা দর্পণে যদি লম্বভাবে কোনো একটা আলো ফেলি, এই যে ধরো একটা, ঠিক আছে, একটা দর্পণ মানে সমতল দর্পণ, যেটা আমরা আয়না দিয়ে যে তুলনাটা করেছিলাম, তো এখানে যদি লম্বভাবে কোনো একটা আলো ফেলি তাহলে সেটা ওই লম্বভাবে ওই একই পথে ফিরে আসে। কেন ফিরে আসে সেই কথাটা বলছে, প্রশ্নটা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের মধ্যে দুইটা পার্থক্য লেখো। তো আমরা প্রথম যে প্রশ্নটা ছিল সেটার অ্যান্সারটা দেখি। দেখো যখন কোনো আলোক রশ্মি আয়নার উপর, অর্থাৎ ওই যে আমরা যে দর্পণটার কথা বলছিলাম সমতল দর্পণ, তো আয়নার উপর লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রিতে একদম কি সরাসরি একটা এই যে 90 ডিগ্রি কোণে কি হয়েছে, আপতিত হয়েছে, ফলে তখন এর আপতন কোণ হবে কি, আপতন কোণটাকে আমরা কি আয় দ্বারা প্রকাশ করে থাকি। আপতন কোণ হয় হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ এইখানে দেখো আমরা কি করলাম, আমরা যখন লম্বভাবে একটা আলোক রশ্মি যখন ফেলছি, এখানে একটা দর্পণে যখন লম্বভাবে একটা আলোক রশ্মি ফেলছি, ঠিক আছে, এইটা তো তখন অবিলম্ব হয়ে গেছে, তাই না? এটা তখন অবিলম্ব না। এখন এখানে যদি আরেকটা অবিলম্ব টানি সেটা তো এই সেম এর উপরে হবে, তাহলে এখানে কোনো কোণ উৎপন্ন হয়েছে, আপতন কোণ উৎপন্ন হয়েছে,
কিংবা এখানে কি প্রতিফলন কোণ উৎপন্ন হবে, আপতন কোণ বা প্রতিফলন কোণ কিন্তু এখানে মূলত তৈরি হবে না, যার কারণে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান হচ্ছে 0। তো এই যে আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ যদি 0 হয়, আলটিমেটলি এখানে আমাদের কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে না। তার মানে কি, এটা যেভাবে আমাদের আপতিত হয়েছে সেই পথে মূলত কি হবে, প্রতিফলিত হবে। তো এই জিনিসটা এখানে বলছে যে আমাদের লম্বভাবে যখন এটা কি করব, দর্পণে ফেলবো, তখন এটার কি হবে, যে কোণের যে এখানে যে মানে লম্বভাবে মানে কি 90 ডিগ্রিতে আমরা আপতিত করতেছি, তখন এর আপতন কোণ থিটা, আপতন কোণ যে আছে আই, সেটার মান হবে 0। ফলে প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ উভয়ই 0 হবে। 0 হওয়ার ফলে এখানে আমাদের যে প্রতিফলন সেটা যে কোণ আছে সেটাও 0 হয়ে গেল। তো যেহেতু আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ উভয়ই 0, ফলে এখানে আলোক রশ্মি আগত মানে যে পথে আমরা আলোক রশ্মিটা পড়ছে দর্পণ, সেই পথে মূলত হচ্ছে ফিরে আসছে। এই কথাটা এখানে মূলত আমাদের লিখতে হবে। কেমন? তারপর হচ্ছে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে দুইটা পার্থক্য। তো এখানে যদি খেয়াল করো, এখান থেকে হচ্ছে বিষয় আমরা যদি দেখি যে এই যে দুইটা পার্থক্য দিতে বলছে আমাদেরকে, দুইটা পার্থক্যের আমরা হচ্ছে প্রথম পার্থক্যটা দিব হচ্ছে গঠনের উপর। গঠনের উপর ভিত্তি করে যে পার্থক্যটা দিব সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে প্রকৃতভাবে আলোক রশ্মি মিলিত হয়ে গঠিত হয়। মানে আমাদের যে বাস্তব প্রতিবিম্বটা সেটা কি হবে, আলোক রশ্মিগুলা প্রকৃতভাবে মিলিত হবে। আমাদের হচ্ছে বর্ধিত করতে হবে না, এই জাতীয় কিছু করতে হবে না, প্রকৃতভাবে আলোক রশ্মিগুলা মিলিত হয়ে এই বাস্তব প্রতিবিম্বটা গঠিত হবে। আর অবাস্তব, যেটাকে আমরা কাল্পনিক প্রতিবিম্ব বলে থাকি, সেটা হচ্ছে আলোক রশ্মির প্রতিফলিত রশ্মি বাস্তবে মিলিত হয় না। মানে এটা হচ্ছে কি, মূলত বাস্তবে মিলিত হবে না, কিন্তু আমাদের কাছে মনে হবে যে মিলিত হবে, মিলিত হয়েছে বলে মনে হবে, এরকম আর কি। তো এই ধরনের যে প্রতিবিম্ব গুলা তৈরি হবে সেগুলোকে আমরা অবাস্তব বা কাল্পনিক প্রতিবিম্ব বলবো। তারপর হচ্ছে পর্দায় ধারণযোগ্যতা। ঠিক আছে, অর্থাৎ আমরা এই বাস্তব প্রতিবিম্ব কি পর্দায় ফেলতে পারবো কিনা, বা অবাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলতে পারবো কিনা, এইটার উপর ভিত্তি করে হচ্ছে বাস্তব প্রতিবিম্বটা পর্দায় ফেলা যাবে, আর হচ্ছে অবাস্তব প্রতিবিম্বটা পর্দায় ফেলা যায় না। এই বিষয়টা হচ্ছে আমাদের দুইটা পার্থক্য। আমার আরো পার্থক্য, আরো অনেকগুলো পার্থক্য আছে, তোমরা যদি একটু বই খেয়াল করো বা আমাদের যে সাজেশনের পিডিএফটা আছে সেখানে আরো বিস্তারিত পার্থক্য দেওয়া আছে, সেগুলো তোমরা খেয়াল করতে পারো। ঠিক আছে, আমি কি বেশি সময় নিতেছি একটু বলো তো। আচ্ছা, একটু বলো যে আমি এখান থেকে বোঝানোর জন্য বেশি সময় নিচ্ছি। একটু বেশি সময় বলতে এখানে দেখো, আমাদের তো আগামীকালকে পরীক্ষা, এখানে আমরা হচ্ছে একটু যদি 2-3টা সৃজনশীল যদি একটু নিয়ম আকারে একটু ভালোভাবে বুঝাই দিই, সেক্ষেত্রে এখান থেকে যেভাবে পরিবর্তন করি তোমাদের প্রশ্ন দিক, তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবা খুব সহজেই, তাই না? তো ক্লাসে থাকো, শেষ পর্যন্ত থাকো আমাদের সাথে, দেখা যাক কি হয়। তারপর হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এখান থেকে দেখো আমাদের গণন যে প্রশ্নটা ছিল, চিত্রের আলোকে প্রতিফলন প্রতিফলন যে কোনটা হবে সেটা মান নির্ণয় করতে বলছে চিত্রের আলোকে। তো এখানে খেয়াল করো, আমাদের যে চিত্রটা দেওয়া ছিল সেটা হচ্ছে একটা কি, পি কিউ, একটা সমতল দর্পণের চিত্র দেওয়া ছিল। কেমন? এখানে একটা দর্পণের চিত্র দেওয়া ছিল, যেখানে আমাদের হচ্ছে কি, এই যে আপতিত যে রশ্মিটা, এই যে রশ্মিটা আপতিত হয়েছে আমাদের দর্পণে, সেটা কি করছে, সেটা মূলত আমরা যদি এখানে অবিলম্ব টানি, অবিলম্ব টানলে সেটা কি করছে, আমাদের এই যে দর্পণটা আছে সেই দর্পণের সাথে এই পাশে আমাদের 60 ডিগ্রি কোণ, এই পাশে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমরা যেহেতু এখানে অবিলম্ব টানলাম, তার মানে কি, অবিলম্বটা কি করবে, এই যে লম্বটা আমাদের দর্পণের উপর যে লম্বটা আমরা টানছি, সেই লম্বটা আমাদের কি হবে, এই দর্পণের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই যে এই পুরো কোণটার মান যদি আমাদের 90 ডিগ্রি হয়, সে খেয়াল করো, যদি এই পুরো কোণটার মান আমাদের কি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে এইটুকু যেহেতু আমাদের এই এখানে দুটা কোণ আছে, এই কোণটা হচ্ছে আমাদের কি, আই। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের এই যে 60 ডিগ্রি দেওয়া আছে আর আই দেওয়া আছে, তাহলে এখান থেকে যদি 90 থেকে 60 আমরা বাদ দিয়ে দিই, তাহলে যা পাবো সেটাই তো মূলত আমাদের কি হবে, আপতন কোণের মান হবে। তাহলে এখান থেকে 60 আমরা কি করলাম, বাদ দিলাম, তাহলে আমাদের এখান থেকে মূলত আসতেছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের যদি আপতন কোণের মান 30 ডিগ্রি হয়, আপতন কোণের মান কত হয়, 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের প্রতিফলন কোণের মানও 30 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে আমাদের আলোর প্রতিফলনের সূত্র বা আলোর প্রতিফলনের সূত্রের নিয়ম। তো এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, দেখো, এই দর্পণের প্রতিফলনের ব্যাখ্যা। কেমন? তো নিয়মটা হইতেছে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী আমাদেরকে আগাইতে হবে। তারপর যে বিষয়টা,
যে এই সূত্রেই হচ্ছে আয়নার প্রতিফলন ঘটে থাকে। আমাদের ব্র্যাকেটের বিষয়গুলো লেখার প্রয়োজন নাই, আমরা হচ্ছে এখান থেকে লিখবো যে আপতন, আমরা জানি যে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, এটা আমরা লিখে রাখবো। তারপর হচ্ছে চিত্র বিশ্লেষণটা করবো আমরা। তোমরা চাইলে এইভাবে অ্যান্সার করতে পারো, অথবা তোমরা হচ্ছে গতানুগতিক ভাবে যেভাবে অ্যান্সার করো ম্যাথমেটিক্যাল টার্মের মতো সেভাবে অ্যান্সার করতে পারো। আমি শুধু তোমাদেরকে নিয়মটা বোঝাই দিতেছি। তো এখানে দেখো চিত্রটা যদি বিশ্লেষণ করি তাহলে কি ঘটছিল, যে কথাটা আমি বলছিলাম যে একটি আলোক রশ্মি আয়নার অর্থাৎ ওই দর্পণটার উপর 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছিল। কেমন? 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছিল। এই কোণটি হচ্ছে প্রতিফলনের সাথে করা কোণ, অর্থাৎ এই যে এখান থেকে আমরা যখন অভিলম্ব টানবো তার মানে কি এখান থেকে এই টোটাল মিলার 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। কেমন? তারপর হচ্ছে তাহলে আয়নার সাথে অভিলম্ব সবসময় 90 ডিগ্রিতে থাকবে। এই যে অভিলম্বটা টানছি এটা 90 ডিগ্রিতে আছে, তার মানে কি, তার মানে আপতন কোণ ইজ ইকুয়াল টু হবে আমাদের ওই 90 ডিগ্রি থেকে এই যে 60 ডিগ্রিটা বাদ দিয়ে যে 30 ডিগ্রিটা আছে সেটাই হচ্ছে আমাদের মূলত কি ওই আপতন কোণটা। তার মানে সূত্র অনুযায়ী আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, সুতরাং আমাদের হচ্ছে কি 30 ডিগ্রি। খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু এখানে কিন্তু আমাদের কি এত কঠিন কিছু না, আমাদের শুধু সূত্রটা জানা থাকতে হবে যে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, এই বিষয়টা মনে রাখতে হবে। আর এখান থেকে এই ক্যালকুলেশনটাকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখানে হচ্ছে এই যে অবিলম্বটা নিলাম এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে যেহেতু 60 ডিগ্রি আমাদের অলরেডি উৎপন্ন হয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের কত হবে 90 মাইনাস 60 30 ডিগ্রি, এইভাবে আমাদেরকে করতে হবে। কেমন? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারতেছো। এত জটিল কোনো বিষয় না, মূলত এগুলো আমাদের কি অনেকটাই সহজ টপিক। কেমন? আচ্ছা, আমরা হচ্ছে পরবর্তী টপিকে চলে যাব। এরপর আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটা আছে সেই ঘ নাম্বার প্রশ্নটা আমরা দেখব। আচ্ছা, এখন এরপর হচ্ছে আমাদের হচ্ছে আলোর প্রতিফলন থেকে যে আমাদের উদ্দীপকটা ছিল সেখান থেকে আমরা যে ঘ নাম্বার প্রশ্নটা আমাদের ছিল যে পি কিউ দর্পণে গঠিত প্রতিবিম্ব বাস্তব না অবাস্তব সেটা চিত্র সহ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আমাদের ছিল। তো আমাদের যে চিত্রটা ছিল সেই চিত্রের মধ্যে আমাদের যে প্রতিবিম্বটা রাখা হয়েছিল সেই পিকিউ মানে পিকিউ দর্পণে যে গঠিত প্রতিবিম্ব, অর্থাৎ আমরা এখান থেকে যদি উদ্দীপকের যে চিত্রটা ছিল সেটা যদি দেখি, এখান থেকে দেখো এই যে বিষয়টা আমাদের ছিল, অর্থাৎ এখানে হচ্ছে কি সাপোজ এখানে হচ্ছে আমাদের একটা বস্তু আছে এ বস্তু, তো এখান থেকে যে আমাদের কি হবে একটা প্রতিবিম্ব যে পড়লো এখান থেকে, এই যে এই এ বস্তুটার জন্য যে একটা প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বের যে আমাদের গঠন বা প্রকৃতিটা হবে সেটা নিয়ে আলোচনা করতে বলছে। তো এখানে হচ্ছে পিকিউ দর্পণে গঠিত প্রতিবিম্ব বাস্তব না অবাস্তব সেটা আমাদের কি ব্যাখ্যা করতে বলছে। তো সেটা আমরা এখন ব্যাখ্যা করে দেখাবো। আচ্ছা, তাড়াতাড়ি করাবো, সমস্যা নাই, আমরা একটু প্রথম দিকে একটু সময় নিতেছি, এটা নিয়ে কোনো বিষয় নাই। আচ্ছা, আমাদের ক্লাসে কোনো বিষয়ে কোনো সমস্যা মনে হলে সেটা কমেন্ট করবো, আমি সেটা ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তো দেখো এখানে আমাদের যে এই যে দর্পণটা আছে, এই যে আমরা প্রথমত এখানে একটা বিষয় লিখে রাখছি যে আমাদের এখান থেকে যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা হবে একটা অবাস্তব প্রতিবিম্ব, এটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য আমরা এখান থেকে প্রশ্ন অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আমাদের যে ধারণাটা সেটা হচ্ছে যে সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় তা হচ্ছে সাধারণত অবাস্তব বা যে ভার্চুয়াল, অবাস্তবকে আমরা কি বলে থাকি ভার্চুয়াল বলে থাকি, কারণ তা বাস্তবে পর্দায় ধরা যায় না, শুধু মনে হয় যেন দর্পণের পেছন থেকে রশ্মিগুলো আসছে। এখন আমাদের যে এই যে চিত্রটা অঙ্কন করতে হবে, হ্যাঁ, যে চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে, এই যে চিত্রটা অঙ্কন করতে হবে এই চিত্রের ব্যাখ্যাটা আমরা এখন দিব। খেয়াল করো আমাদের এখান থেকে যে চিত্রটা আছে এখান থেকে যদি দেখো এই যে আমরা এখান থেকে যে বস্তুটা এই বস্তু এটা হচ্ছে কি আমাদের সরাসরি পি কিউ যে দর্পণটা আছে, যে পি কিউ যে দর্পণটা আছে সেই দর্পণে এ থেকে একটা আলোক রশ্মি আমাদের কি হইতেছে, এ থেকে একটা আলোক রশ্মি আমাদের ও বিন্দুতে এখানে আপতিত হয়েছে। এখান থেকে কি হয়েছে একটা কি হয়েছে এখান থেকে এই যে এই বিন্দুতে আমাদের একটা আলোক রশ্মি আপতিত হয়েছে। তো এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে, যেমন ধরা যাক দর্পণের সামনে একটা এ বিন্দু রাখা আছে যেটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু হবে। তো এই যে লক্ষ্যবস্তুটা, এই লক্ষ্যবস্তু থেকে আমাদের কি এই লক্ষ্যবস্তুটা রাখা আছে, এখান থেকে হচ্ছে এটি রশ্মিটি সরাসরি দর্পণে লম্বভাবে আপতিত হয়েছে। এই যে এখান থেকে এই যে রশ্মিটা এটার কথা বলা হয়েছে এটা হচ্ছে লম্বভাবে আমাদের যে দর্পণটা আছে সেখানে আপতিত হয়েছে এবং লম্বভাবে ফেরত আসছে। আমরা ওই খ নং প্রশ্নে যে একটা অ্যান্সার দেখেছিলাম যে লম্বভাবে আপতিত হলে সেটা লম্বভাবে ওই পথে কেন ফিরে আসে, সেই ঘটনাটা কিন্তু এখানে
ঘটেছে। কেমন? তারপর এখান থেকে দেখো আমাদের হচ্ছে কি এরপর হচ্ছে আপতিত হয়েছে, এটা গেল লম্ব হবে। তারপর হচ্ছে টিএ পথে, টিএ পথে একই পথে প্রতিফলিত হয়েছে, এটা হচ্ছে আমাদের ওই যে লম্বেরটা। তারপর হচ্ছে আরেকটি আলোক রশ্মি এ ও পথে, যেটা আমি বলছিলাম যে আমাদের উদ্দীপকের মধ্যে এই অংশটুকু দেওয়া ছিল, যে এটা কি হয়েছে এ ও পথে আমাদের মানে যে এই যে এ থেকে যে একটা আলোক রশ্মি আমাদের দর্পণে কি হয়েছে, ও বিন্দুতে আপতিত হয়েছে। তারপর সেটা কি হয়েছে, ও বি পথে আমাদের কি হয়ে গেছে, প্রতিফলিত হয়ে গেছে। অবিপথে কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। এখন এখানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি অবিলম্বটা আঁকছি, এবং এখানে আমাদের যে অবিলম্বের সাথে আমাদের যে এই আপতন যে আপতিত যে রশ্মিটা সেটা যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আপতন কোণ আই, এবং হচ্ছে আমাদের যে এই প্রতিফলিত রশ্মির কারণে যে আমাদের অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে কি প্রতিফলিত কোণ আর। কেমন? এখান থেকে এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি এখান থেকে এই ম্যাথমেটিক্যালি এই বিষয়গুলো যে চিত্রগুলা অঙ্কন হয়েছে সেটা আমাদের লিখতে হয়েছে। এগুলো আমরা এখান থেকে লিখে দিব যেভাবে যেভাবে দেওয়া আছে। এখন খেয়াল করো আমাদের হচ্ছে কি কি করতে হবে, এই যে আমাদের যে দুটা রশ্মি আমরা পাইছি, দেখো আমরা এখান থেকে যে দুটা রশ্মি পাইছি, একটা হচ্ছে কি এই যে এখান থেকে দেখো খেয়াল করো, এখান থেকে হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি পাইছি, এখান থেকে আরেকটা প্রতিফলিত রশ্মি পাইছি। এখানে এই যে দুইটা প্রতিফলিত রশ্মি, এই দুইটা প্রতিফলিত রশ্মি কখনো আমরা যদি সামনের দিকে নিয়ে আসি কখনো কি একে অপরের সাথে মিলিত হবে, কখনোই কিন্তু মিলিত হবে না। তো এটাকে প্রতিবিম্ব গঠন করার জন্য আমাদের কি করতে হবে, দর্পণের পিছনের দিকে বর্ধিত করতে হবে। তাহলে এই যে আমাদের ওবি যে প্রতিফলিত রশ্মিটা আছে এটাকে আমরা কি করবো, দর্পণের পিছনে ও মানে হচ্ছে আই পথে আমরা কি করব, বর্ধিত করব বা এক্সটেন্ড করব। আর এখান থেকে হচ্ছে কিউ থেকে আই পর্যন্ত আমরা কি করব, এক্সটেন্ড করব। তারপর দুইটা কি হবে, আমাদের এই যে একটা বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটার নাম দিব আমরা আই। তাহলে এখান থেকে যে বিন্দুটা আমরা এখানে পাইলাম, এটা মিলিত হইলো, এই বিন্দুটাই হচ্ছে মূলত আমাদের কি এই বিন্দুর প্রতিফলিত অবস্থান। অর্থাৎ এখানে যে এই যে লক্ষ্যবস্তুটা, এখানে যে বস্তুটা ছিল এখানে এটার কি প্রতিফলিত বা আমাদের যে প্রতিবিম্ব সেটা হচ্ছে কি আই বিন্দু। এই বিষয়টা হচ্ছে আমরা মূলত এখানে দেখাইছি। কেমন? এই জিনিসটা আমাদের এখান থেকে লেখা আছে, অর্থাৎ তোমরা যদি এখান থেকে এই জিনিসটা দেখো তাহলে কিন্তু আর ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। এখন আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে আর আমরা অত সময় নেব না যতটা সময় আমরা এখানে নিছিলাম। ঠিক আছে? কারণ হচ্ছে এই জিনিসগুলো আমাদের হচ্ছে বেসিক। ঠিক আছে? ঠিক আছে, আমরা আর সময় নেব না। ওকে, আমরা বুঝতে পারছি যে এখানে অনেক সময় নিয়ে নিছিলাম, এখানে আর সময় নেওয়া এখানে আমাদের আর কি সময় নেওয়ার প্রয়োজন নাই অতটা যতটা আমি নিতেছিলাম। তো এখান থেকে দেখো আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, আরেকটা উদ্দীপক যেখানে হচ্ছে অবতল দর্পণের মেরুবিন্দু বলা আছে কত, 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার দূরে কি একটা কি দেওয়া আছে, একটা লক্ষ্য বস্তু আছে। ঠিক আছে? তাহলে বস্তুটি প্রধান ফোকাসে হয় দর্পণের সামনে অসীমে এর প্রতিবিম্ব গঠিত হয়। এখানে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপক অনুসারে আমাদের যে প্রশ্নটা আছে সেটাতে আমরা আসবো। তার আগে দর্পণের মেরু কি, তারপর হচ্ছে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য লেখো। আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই। আমাদের দর্পণের যে মেরুটা সেটা হচ্ছে এখান থেকে দেখো, এই যে দর্পণের মেরু হচ্ছে কি, গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে হচ্ছে দর্পণের মেরু বলা হয়। আমাদের যে একটা দর্পণ যে গোলীয় দর্পণটা আমাদের আছে সেই গোলীয় দর্পণের, অর্থাৎ এখান থেকে খেয়াল করো গোলীয় দর্পণ বলতে কি, এখান থেকে যে আমরা এখান থেকে উত্তল লেন্স এবং অবতল লেন্স সম্পর্কে কিন্তু আমরা পড়াশোনা করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে একটা অংশ থাকে, ঠিক আছে, এই যে সাপোজ এটা হচ্ছে কি একটা আমাদের কি একটা উত্তল লেন্স হচ্ছে এম এম ড্যাশ। ঠিক আছে? এটা সাপোজ একটা অবতল লেন্স আমরা চিন্তা করলাম। এই অবতল লেন্সের যেখানে যে একটা মেরু থাকবে, এই যে অর্থাৎ দর্পণের প্রতিফলক পৃষ্ঠের যে মধ্যবিন্দুটা থাকবে সেটাকে বলবো আমরা হচ্ছে কি মেরু বলবো মূলত। অর্থাৎ এখানে এই যে এটা যে একটা বৃত্তের অংশ, কেমন, এটা যে একটা বৃত্তের অংশ, আমরা যদি এখান থেকে এটা যে বৃত্তের অংশ, এখানে যে একটা আমাদের ওই বৃত্তের যে একটা কেন্দ্র থাকবে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ওই যে আমাদের দর্পণটা সেই দর্পণের কেন্দ্রবিন্দু বলে থাকি, সি দিয়ে প্রকাশ করি। আর এখানে আমাদের যে এই যে মাঝখানে যে এই যে আমাদের এখান থেকে যে একটা লম্ব হবে, এখানে যে পি বিন্দু থাকবে সেটাকে আমরা মেরু বলে থাকি। কেমন? এইখান থেকে আমাদের যে সেন্টার, অর্থাৎ দর্পণের কেন্দ্র থেকে মেরুর যে মধ্যবর্তী যে কোণটা সেটাকে আমরা ফোকাস বলে থাকি। ঠিক আছে, ফোকাস বিন্দু বলে থাকি। এবং এই বিন্দু থেকে এফ বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা হচ্ছে ফোকাস দূরত্ব বলে থাকি। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে। অর্থাৎ আমরা যখন একটা দর্পণকে বিশ্লেষণ করব সেই দর্পণের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা কি পাবো। কেমন? আচ্ছা, এখান থেকে দেখো এখন আমাদের যদি প্রশ্ন হয় যে দর্পণের কেন্দ্র কি, সেই কেন্দ্রটা কিন্তু আমরা পারবো। যদি বলে মেরু কি, মেরুটা আমরা দিতে পারবো। যদি বলে ফোকাস কি বা ফোকাস দূরত্ব কি, সেই অ্যান্সারটা কিন্তু আমি লিখতে পারবো যখন এই চিত্রটা আমার কি থাকবে, জানা থাকবে।
তারপর দেখো আমাদের এখান থেকে যে খ নং প্রশ্নটা সেটা হচ্ছে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য। এটা কিন্তু আমরা অলরেডি দেখছি, আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল সেখানেও কিন্তু এই অ্যান্সারটা দেওয়া ছিল। কেমন? আচ্ছা, এখান থেকে আমাদের এই যে এই অধ্যায় থেকে যে দুটা প্রশ্ন দেখাইতেছি, এই দুটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের যখন প্রশ্ন হবে এই নিয়মের প্রশ্নই হবে, হুবহু এটা আসবে এরকম আমি বলতেছি না, তবে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে আসবে। ওকে, আচ্ছা এখান থেকে দেখো হচ্ছে এরপর তোমাদের হচ্ছে যে গ নং প্রশ্নটা ছিল সেটা হচ্ছে একটা অবতল দর্পণে মেরুবিন্দু থেকে যে আমাদের উদ্দীপকটা খেয়াল করি, মেরুবিন্দু থেকে কি আছে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু অবস্থিত আছে। তো এখানে প্রধান ফোকাসের হয়, অর্থাৎ আমাদের এখান থেকে যে 10 সেন্টিমিটার দূরত্বটা বলছে এটা কি মূলত এটা যে অবস্থানটা সেটা কার উপর, আমাদের প্রধান যে ফোকাস বিন্দুটা অর্থাৎ এফ বিন্দুটা যে আমরা দেখালাম না, সেই এফ বিন্দুর উপরে বলছে। তো ওই উপরে হয় দর্পণের সামনে কি হয়েছে, অসীমে একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে। এখন দেখো এখান থেকে আমাদের যে বিষয়টা বলছিল যে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। বক্রতার ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? বক্রতার ব্যাসার্ধটা কি? বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ আমাদের ওই যে আমরা এখান থেকে যে একটা বিষয় দেখেছিলাম যে এখান থেকে কি ছিল, এই যে আমাদের কি কেন্দ্রটা ছিল না, এই কেন্দ্র থেকে যে আমাদের এই পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাই হচ্ছে মূলত আমাদের বক্রতার ব্যাসার্ধ। এখান থেকে অর্থাৎ সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। এই বক্রতার ব্যাসার্ধটা কত হবে সেটা নির্ণয় করতে বলছিল। তো এখানে একটা বিষয় কিন্তু উদ্দীপকে দেওয়াই আছে যে দর্পণের মেরুবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে একটা লক্ষ্যবস্তু আর হচ্ছে প্রধান ফোকাসের উপর হয় বলছে। তার মানে কি আমাদের প্রধান ফোকাসটার দূরত্ব কত? 10 সেন্টিমিটার। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি উদ্দীপক দেখি। তার মানে হচ্ছে দর্পণের ফোকাস দূরত্ব যদি আমাদের এফ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার হয় এবং বক্রতার ব্যাসার্ধ কত হবে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, তাহলে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু আর বাই 2 জানি। তার মানে কি আর ইজ ইকুয়াল টু এফ ইন্টু 2 অথবা, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা যদি 10 ইন্টু 2 দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতেছে। এখান থেকে হচ্ছে কি আমাদের হচ্ছে সরি এখান থেকে আমাদের 2 হয়ে গেছে, এটা হবে মূলত কি 20 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে সাধারণ একটা ম্যাথ, যেখানে হচ্ছে আমাদের মেইন যে সূত্রটা সেটা হচ্ছে কি এফ ইজ ইকুয়াল টু আর বাই 2, যেখান থেকে আর ইজ ইকুয়াল টু 2 ইনটু এফ আসছে। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে হচ্ছে একটা অবতল দর্পণের আমাদের যে ইয়েটা উদ্দীপকটা আছে, সেই উদ্দীপক অনুযায়ী আমাদের কি করতে বলছে, চিত্র অঙ্কন করতে বলছে। কেমন? এই উদ্দীপক অনুযায়ী আমাদের চিত্র একে দেখাইতে হবে, যে অবস্থানটা প্রতিবিম্বের অবস্থান, প্রকৃত আকৃতি উল্লেখ করতে হবে। অর্থাৎ আমরা ওই যে প্রথম যে প্রশ্নটা দেখেছিলাম সমতল দর্পণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যে আমরা অঙ্কন করেছিলাম একটা চিত্র, অর্থাৎ আমাদের যে আপতিত রশ্মি থেকে আমাদের যে প্রতিফলিত রশ্মি আসছে, সেই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হয়ে যে একটা প্রতিবিম্ব গঠন করছে, সেই প্রতিবিম্বটা আমাদের কি এখান থেকে এবার কি করতে হবে, আগেরটা ছিল সমতল দর্পণ, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণের জন্য করতে হবে। কেমন? আমরা যে দর্পণের চিত্রটা দেখাইছি, তো তোমরা এই জিনিসটা আশা করি নিজেরাই দেখে নিতে পারবা। এটা দেখায় আমি আর অত সময় নিতেছি না, তোমরা যেহেতু বলতেছো যে দ্রুত দেখাই দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে দেখো এই যে আমরা যে যে নিয়মে এখান থেকে আমরা যে ইয়েটা করছিলাম সমতল দর্পণের ক্ষেত্রে করছিলাম, সেই অনুযায়ী আমরা শুধু এটা উত্তল দর্পণের জন্য অঙ্কন করব। কেমন? আচ্ছা, এখন দেখো আমাদের পরবর্তী আলোর প্রতিসরণ যে অধ্যায়টা আছে, সেই অধ্যায় থেকে যদি আমরা এখান থেকে প্রশ্ন দেখি, তাহলে এখান থেকে আমাদের একটা উদ্দীপক ছিল। উদ্দীপকটা হচ্ছে এখান থেকে সরাসরি প্রশ্ন উত্তর চলে আসছে। আমাদের উদ্দীপকটা হচ্ছে এরকম যে আলোক রশ্মি বায়ু হতে বেনজিনে, আমাদের হচ্ছে বেনজিন একটা পদার্থ বোঝাইছে। তো যেখানে আমাদের হচ্ছে কি আলোক রশ্মিটা কি হবে, বায়ু হতে যদি বেনজিনের মধ্যে কি হয় আপতিত হয়, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে 30 ডিগ্রি কোণে এখানে কি হয় প্রতিসরিত হয় আর কি, আপতিত হয় আর কি, এটা বলছে। আর বেনজিনের যে প্রতিসরণাঙ্কটা সেটা হচ্ছে 1.5। প্রতিসরণাঙ্কের কিন্তু আমাদের কোনো কি হয় না, একক হয় না। তো এখান থেকে আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক কাকে বলে আর পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে। এখানে হচ্ছে দুইটা প্রশ্ন টোটাল। এখান থেকে দেখো আমরা জাস্ট এটা যেভাবে আছে সেভাবে লিখবো যে কোনো নির্দিষ্ট মাধ্যমের মধ্যে আলোর গতি শূন্য মাধ্যমে আলোর গতির সাথে তুলনামূলক হলে যে অনুপাত পাওয়া যায় তাকে হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। অর্থাৎ এখান থেকে সাপোজ আমি যদি একটা উদাহরণস্বরূপ কথা বলি, সাপোজ এখান থেকে হচ্ছে কি এই পাশে হচ্ছে আমাদের কি এই পাশে হচ্ছে আমাদের সাপোজ হচ্ছে কি বাতাস। ঠিক আছে, এই পাশে চিন্তা করো হচ্ছে কি বাতাস, এই পাশে হচ্ছে পানি। ঠিক আছে, এখন এইখান থেকে একটা আলোক রশ্মি আমাদের কি হইলো,
শূন্য মাধ্যম বা বায়বীয় মাধ্যম যেটা, এখান থেকে একটা আলোক রশ্মি আপতিত হয়ে আমাদের এখান থেকে এরকম ভাবে প্রতিসরিত হয়ে গেল। এই যে এখানে যে আমাদের হচ্ছে কি একটা নির্দিষ্ট একটা কোণে বেঁকে গেল না, এখানে এই যে আমাদের যে অনুপাতটা হবে, সাইনের অনুপাতটা হবে, সেটা হচ্ছে মূলত আমাদের কি ওই যে অনুপাতটা, সেটা হচ্ছে মূলত আমাদের প্রতিসরণাঙ্ক। কেমন? আর যদি আমরা বলি পরম প্রতিসরণাঙ্ক, সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নের অ্যান্সারটা হবে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক যখন শূন্য মাধ্যমে আলোর গতির সাথে তুলনা করে নির্ণয় করা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে যে পরম প্রতিসরণাঙ্ক। ঠিক আছে? তো এই জিনিসগুলো যেভাবে আছে সেভাবে দেখে নিতে হবে। এরপর আমাদের হচ্ছে খ নং প্রশ্নটা, যে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো কি কি? পূর্ণ আভ্যন্তরীণ বলতে যে আমাদের এখান থেকে যে দুটা শর্ত আমাদের মেনটেন করতে হবে, যে আলো ঘন মাধ্যম থেকে মানে ঘন মাধ্যম থেকে কি হবে, কম ঘন মাধ্যমে যেতে হবে। আর হচ্ছে আপতন কোণ অবশ্যই আমাদের যে এই যে এখানে দেখো সমালোচনামূলক যে কোণটা থাকবে তার হচ্ছে বেশি হতে হবে। অর্থাৎ এখানে আমাদের যে আপতন কোণটা থাকবে সেটা যে প্রতিসরিত কোণ, সেটার চেয়ে কি হতে হবে, অবশ্যই আমাদের বেশি হতে হবে, এরকম বিষয়টা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তোমরা কখটা দেখে নিবা। তারপর আমরা যদি সরাসরি গ নাম্বার যে প্রশ্নটা আমাদের ছিল যে উদ্দীপকের আলোকে প্রতিসরণ কোণ বের করো, এখান থেকে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের প্রতিসরণ কোণটা কত হবে সেটা আমরা যদি দেখি, এখানে দেখো আমরা প্রতিসরণ কোণটা এখানে কিভাবে নির্ণয় করতে পারি সেটাতে চলে আসছে সরাসরি। তারপর এখান থেকে আমরা যে বিষয়টা এখান থেকে জানবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে সূত্র অনুযায়ী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমাদের কি দেওয়া আছে এখান থেকে আমাদের হচ্ছে আলোক যে রশ্মি বায়ু হতে যে বেনজিন, এখান থেকে আমাদের একটা কোণের মান দেওয়া আছে। আর হচ্ছে এখান থেকে বেনজিনের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.5। তো এখান থেকে আমরা বায়ু প্রতিসরণাঙ্ক বা শূন্য মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক, এটা কিন্তু আমরা জানি যে শূন্য মাধ্যমের আলোর প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, আর বেনজিনের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.5। অর্থাৎ আমাদের এই যে এটা এটা কিন্তু এন হবে না, এটা হবে আমাদের এরকম এটা হবে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইটা। তো এখানে হচ্ছে আমরা এটাকে 1 ধরলাম, আর এই যে বেনজিনের জন্য যে এটাকে আমরা 2 ধরলাম, 2 ধরলাম এরকম। তাহলে এখানে আমাদের বাতাসের জন্য হচ্ছে 1, আর হচ্ছে আমাদের যে বেনজিনের জন্য এটা হচ্ছে আমাদের 1.5। আর আমাদের যে আপতন কোণ, এই যে কোণটা, এই যে কোণটা দেওয়া আছে আপতন কোণ, সেটা হচ্ছে আমাদের আই এর মান দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের যে সূত্রটা, হ্যাঁ, এই যে আমাদের কি প্রতিসরণ কোণ বের করার যে সূত্রটা আমরা জানি, বা যে সূত্র দিয়ে আমরা কাজ করবো, সেটা হচ্ছে কি আমাদের ইটা 1 সাইন, আমাদের হচ্ছে কি এই যে আই বা আপতন কোণ যেটা, সাইন আই ইজ ইকুয়াল টু আমাদের কি ইটা 2 সাইন আর, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম মাধ্যম, অর্থাৎ যে বাতাসটা আছে সেটা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মাধ্যম। তাহলে এখান থেকে হচ্ছে আমরা সাইন আরটা বের করবো, যেহেতু আমাদের সাইন আরটা কি, আর হচ্ছে আমাদের কি প্রতিফলন কোণটা, প্রতিসরণ কোণটা, যেটা আমাদের প্রতিসরণ কোণটা আমাদেরকে বের করতে হবে। আর আমরা জানি সাইন আয়ের মানটা আমরা কি জানি। তাহলে এখান থেকে হচ্ছে সাইন আর হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে 1.5, তাহলে সাইন 30 ডিগ্রি মান দিয়ে আমরা যদি 1.5 কে যদি করে দিই, গুণ করে ভাগ করে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে প্রায় এরকম একটা অ্যান্সার আসবে ক্যালকুলেশন করলে। আর এটাকে যদি আমরা কি করি ডিগ্রিতে রূপান্তর করি, সেক্ষেত্রে আমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটরটা আছে সেটাতে কিন্তু খুব সহজে আমরা এটা কি করতে পারবো, ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। কিভাবে? আমরা হচ্ছে ইনভার্স যে বাটনটা থাকে, ইনভার্স বাটনে চাপ দিয়ে আমরা যদি সাইনে চাপ দিই, তারপর যদি আমরা এই সংখ্যাটা দিয়ে দিয়ে যদি ইকুয়াল টু দিই, তাহলে আমাদের যে মান আসবে সেটা মূলত হচ্ছে ডিগ্রিতে চলে আসবে। কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা এইভাবে কি করব, আমাদের যে প্রতিসরণ কোণটার মানটা কিন্তু আমরা এইভাবে বের করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে ঘ নাম্বার প্রশ্নটা দেখো, আলোক রশ্মি বায়ু হতে বেনজিনের 30 ডিগ্রি কোণে আপতিত হয়, এটা হচ্ছে আমাদের উদ্দীপক, বারবার আমরা বলতেছি। আর এটা হচ্ছে আমাদের যে প্রশ্নটা ছিল আমাদের ঘ নাম্বার প্রশ্ন, যে উদ্দীপকের আপতন কোণ 30 ডিগ্রি এর চেয়ে কম বা বেশি হলে কি ঘটতো। অর্থাৎ আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে এখানে যে 30 ডিগ্রি দেওয়া আছে, এটা যদি কম হয় বা বেশি হয়, তাহলে এখান থেকে কোন ধরনের পরিবর্তন ঘটবে সেটা আমাদের চিত্রসহ বিশ্লেষণ করতে বলছে। এখানে আমি তোমাদেরকে একটু দেখাই দিই, আমি যদি একটু বলে দিই, সেই অনুযায়ী তোমরা চিত্রটা দেখে নিতে পারো। তারপর হচ্ছে দেখো, এই 30 ডিগ্রি এর কম হলে, যদি 30 ডিগ্রি এর কম হয়, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে যে আপতন কোণ ছোট হওয়ার কারণে আমাদের প্রতিসরণ কোণ ছোট হয়ে যাবে। আপতন কোণটা ছোট হওয়ার কারণে প্রতিসরণ কোণ ছোট হয়ে যাবে, কারণ আপতন কোণ এবং প্রতিসরণ কোণের যে আমাদের অনুপাতটা, সেই অনুপাতের ভিত্তিতে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক একটা কথা। অর্থাৎ প্রতি সারিত রশ্মিটি আমাদের কি হবে, আরো বেশি অবিলম্বের দিকে বাঁকবে। একটা বিষয় খেয়াল রাখবা, আমাদের কিন্তু এই প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কিন্তু সমান হয় না কখনোই। ঠিক আছে? কখনোই কিন্তু সমান হবে না। আর আমাদের যে ব্যাপারটা, আরেকটা যে শর্ত, সেটা হচ্ছে আমাদের যখন আপতন কোণ, যখন মানে আপতন কোণের মান যদি ছোট হয়, সেক্ষেত্রে আমাদের প্রতিসরিত যে কোণটা হবে, প্রতিসরণ কোণটা হবে, সেই প্রতিসরণ কোণ ছোট হতে থাকবে এরকম।
আর হচ্ছে যদি 30 ডিগ্রি এর বেশি হয় সেই ক্ষেত্রে আপতন কোণ বড় হলে আমাদের প্রতিসরণ কোণটাও কি হবে, বড় হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট মান অনুযায়ী অনুপাত অনুযায়ী বৃদ্ধি পাবে। কোন অনুপাত অনুযায়ী? এই যে প্রতিসরণাঙ্ক যেটা থাকবে সেই অনুযায়ী কি পাবে, বাড়বে বা কমবে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এই অনুযায়ী হচ্ছে তোমরা চিত্রটা অঙ্কন করে নিবা। চিত্রটা কিভাবে অঙ্কন করবা আমি তোমাদেরকে কিন্তু অলরেডি একবার দেখাই দিছি, যে এখানে একটা কি করবা, একটা মাধ্যম, দুই মাধ্যমকে আলাদা করার জন্য একটা হচ্ছে আমরা একটা কি অবিলম্ব নিলাম। এখান থেকে হচ্ছে আমরা প্রথম মাধ্যম বুঝাবো, যেমন হচ্ছে কি বাতাস। এখানে আমরা হচ্ছে দ্বিতীয় মাধ্যম হচ্ছে কি, যেমন এখানে আমাদের বেনজিন ছিল, আমরা এখান থেকে কি এটা দিয়ে বেনজিন বুঝাইতেছি। তো এখানে হচ্ছে দুইটা মাধ্যম। এখান থেকে সাপোজ আমাদের একটা আলোক রশ্মি, এই যে আলোক রশ্মিটা আমাদের আপতিত হবে সেটা আমাদের যদি 30 ডিগ্রি, যেহেতু এখানে বলছে প্রথম শর্ত বলছে যে 30 ডিগ্রি যদি কম হয়, তাহলে 30 ডিগ্রি কম করে আমরা একটা রশ্মি আমরা ফেলবো। সেই অনুযায়ী এখান থেকে আমাদের যে কোণটা আসবে, অর্থাৎ ইউনিয়ন কোণের মানটা কত আসবে সেই অনুযায়ী আমরা একটা প্রতিসরিত রশ্মি দেখাই দিব। আবার যদি বেশি হয় সেই অনুযায়ী আমরা আরেকটা চিত্র, অর্থাৎ এখানে কিন্তু আমাদের মূলত দুইটা চিত্র অঙ্কন করতে হবে। কেমন? আচ্ছা, এটা গেল। এখান থেকে এই যে বিষয়টা হয়ে গেছে। এরপর যদি আমরা দেখি যে আমাদের আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে হচ্ছে ক এবং খ, অর্থাৎ আমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দুটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে উদ্দীপক কি বলছে, যে এক ব্যক্তি যার নাম হচ্ছে রাহিম, সে দীর্ঘদিন ধরে হচ্ছে দূরের যে বিষয়বস্তুগুলা সেগুলো স্পষ্ট দেখতে পায় না, এগুলা হচ্ছে সে স্পষ্ট দেখতে পাইতেছিল না, এই জন্য সে ডাক্তারের কাছে গেছে, চোখ পরীক্ষা করছে। চোখ পরীক্ষা করার পর এখানে যে ব্যাপারটা হয়েছে, ডাক্তার যে পরামর্শটা দিছে সেটা হচ্ছে তার চোখের যে স্বাভাবিক স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব সেটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে। তো চিকিৎসক তার জন্য হচ্ছে +2D ক্ষমতার একটা চশমা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। এখন আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট ন্যূনতম দূরত্ব কত, এটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু হচ্ছে আমাদের কত, 25 সেন্টিমিটার এরকম। আর হচ্ছে কি লেন্সের ক্ষমতা +2D কিংবা +10D কিংবা -2D বলতে কি বোঝায়, অর্থাৎ এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে +2D মানে হচ্ছে আমরা প্লাস যে 2Dটা আছে সেটা হচ্ছে আমাদের যে আমরা যদি দূরের বস্তু সরি কাছের বস্তু, মানে হচ্ছে আমাদের যে দুটা লেন্স আছে, আমাদের যে চশমাটা আমরা ব্যবহার করে থাকি সেই চশমার মধ্যে আমাদের দুই ধরনের লেন্স থাকে। একটা হচ্ছে কি অবতল লেন্স, আর একটা হচ্ছে আমাদের কি উত্তল লেন্স। এই দুই ধরনের লেন্স থাকে। তো এখান থেকে আমাদের উত্তল লেন্সের পাওয়ারটা মূলত বোঝাইতে আমাদের এখান থেকে প্লাস বোঝায়, আর অবতলের জন্য আমাদের হচ্ছে মাইনাস বোঝায়। ঠিক আছে। তো এই জিনিসগুলোর অ্যান্সার যদি আমরা দেখি আসলে অ্যান্সারটা কিভাবে দেওয়া আছে, তো প্রথমটা দেখো, এই যে আমাদের হচ্ছে কি ন্যূনতম যে স্পষ্ট দর্শনের যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার। এরপর যদি আমরা দেখি আমাদের যে খ নং প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি এই যে +2D বা +10D মানে হচ্ছে উত্তল লেন্সের ক্ষমতা। এখানে যে আমাদের কি এই যে এখানে দুটা, অর্থাৎ প্লাস দিয়ে যে ক্ষমতাটা বুঝাবে, লেন্সের যে ক্ষমতাটা বুঝাবে সেটা হচ্ছে আমাদের কি উত্তল লেন্সের জন্য, আর হচ্ছে আমাদের মাইনাস দিয়ে যেটা বুঝাবে সেটা হচ্ছে আমাদের কি অবতল লেন্সের জন্য। ঠিক আছে। এরপর দেখো আমাদের এখান থেকে পরবর্তী যে প্রশ্নটা আছে, এখান থেকে যে গ নাম্বার প্রশ্নটা ছিল সেই অনুযায়ী হচ্ছে আমাদের কি পাওয়ার নির্ণয় করতে বলছিল, যে লেন্সের পাওয়ার। তাহলে দেখো আমাদের সরি এখান থেকে লেন্সের পাওয়ার হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, এটা তার আগে ছিল হচ্ছে চশমাটার ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখান থেকে দেওয়া আছে, অর্থাৎ কি বলছিল মূলত আমাদের +2D ক্ষমতার একটা লেন্স ব্যবহার করতে বলছিল। তাহলে দেওয়া আছে হচ্ছে লেন্সের ক্ষমতা, ক্ষমতা আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি +2D। আর এখান থেকে ক্ষমতার ভিত্তিতে আমাদের কি নির্ণয় করতে হবে, ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু 1/f, এটা হচ্ছে পি আমাদের সূত্র। এখান থেকে আমরা কি করব, এই সমীকরণটাকে পক্ষান্তর করে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হবে মূলত আমাদের কি যে ফোকাস দূরত্বটা সেটা। কেমন? এভাবে এই সূত্র দিয়ে আমরা এখান থেকে ফোকাস দূরত্বটা বের করে ফেলবো। এখানে আর ব্যাখ্যা করে আমি সময় নষ্ট করলাম না। তারপর হচ্ছে আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল যে চশমায় ব্যবহৃত লেন্সের আলোক কেন্দ্র থেকে 1 মিটার দূরের জন্য প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতির চিত্র সহ বিশ্লেষণ করো। এখান থেকে দেখো আমাদের যে বিষয়টা বলছে যে চশমায় ব্যবহৃত লেন্সের আলোক কেন্দ্র, চশমায় ব্যবহৃত লেন্স কি +2D, তার মানে এটা একটা উত্তল লেন্স। তাহলে এখান থেকে আমাদের মূলত উত্তল লেন্সের ক্ষেত্রে একটা যে আমাদের প্রতিবিম্ব কেমন হবে, অবস্থান প্রকৃতি কেমন হবে, এটা চিত্র বিশ্লেষণ করতে বলছে, যেটার বলছিল যে 1 মিটার দূরের জন্য। ঠিক আছে। 1 মিটার দূরের প্রতিবিম্বের জন্য কেমন অবস্থান হবে, এই অনুযায়ী আমাদের কি করতে হবে, একটা উত্তল লেন্সের কি দেখাইতে হবে, চিত্র বিশ্লেষণ করে দেখাইতে হবে। যেখানে আমি হচ্ছে সমতল দর্পণে একটা আলোচনা করছিলাম, আমাদের উত্তল দর্পণের জন্য কিছু ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছিলাম, ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের কিসের জন্য, উত্তল লেন্সের জন্য, অর্থাৎ এর আগেটা হচ্ছে অবতল লেন্সের ছিল। ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা দেখে নিও, আমি আর এখান থেকে বেশি সময় নিলাম না।
এরপর হচ্ছে আমরা সরাসরি যে আমাদের পিডিএফ ফাইলটা আছে সেটাতে চলে যাব। তার আগে তোমরা ক্লাসে কে কে এখন আছো একটু জানাও। ওকে, আমরা সাউন্ড দিয়ে দিছি, সমস্যা নাই, ঠিক আছে। তো এখান থেকে কি বলতেছিলাম, আমাদের যে পদার্থবিজ্ঞান 2 এর জন্য 2টা পিডিএফ আছে। টোটাল কয়টা পিডিএফ আছে? 2টা পিডিএফ আছে। তো 2টা পিডিএফ এর মধ্যে এই যে পিডিএফটা আছে এটাতে প্রশ্ন সংখ্যা কম দেওয়া আছে, অর্থাৎ সাজেশনটা শর্ট আকারে দেওয়া আছে, এবং এই সাজেশনটাতে একটু তুলনামূলক ভাবে ওই যে সৃজনশীলটা ছিল সেটা চাইতে আমাদের প্রশ্নগুলো একটু বেশি দিয়ে দিছি, ঠিক আছে। সাউন্ড আসবে, এখন আসবে। সাউন্ড ঠিক করে ফেলছি তো, এখন একটু বলো তো। হ্যাঁ, সাউন্ড এখন ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে তো। আচ্ছা দেখো, এখন হচ্ছে এই যে আমরা যে পিডিএফ ফাইলটা কথা বললাম, শুরু থেকে পিডিএফ ফাইলের কথা তোমরাও বলতেছো যে স্যার শুধু মার্ক করে দেন তাই হবে। তো এখান থেকে দেখো আমাদের হচ্ছে কি, এই যে যে পিডিএফ ফাইলটা আছে এখানে যদি তোমরা লক্ষ্য করো, আমাদের হচ্ছে 2টা পিডিএফ ফাইল, একটাতে প্রশ্ন সংখ্যা একটু বেশি আর একটা হচ্ছে একটু কম দেওয়া আছে শর্ট আকারে। তো এখান থেকে এই পিডিএফ ফাইল দুটা অলরেডি আমাদের যারা প্রাইভেট ব্যাচে ভর্তি আছে তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে। আর তোমরা চাইলেও আমাদের এই মুহূর্তে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে এখন যে বিষয়টা সেটা হচ্ছে মাত্র 310 টাকা পে করে কিন্তু তোমরা কি করতে পারবে, আমাদের প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হতে পারবে। এখন বলতে পারো যে স্যার আমাদের পরীক্ষা তো প্রায় শেষ হয়ে গেছে, আবার সাজেশন আপনি দেখাই দিচ্ছেন না, তারপর আমরা 310 টাকা দিয়ে সাজেশনটা কেন কিনবো, বা 310 টাকা দিয়ে আমরা কেন ভর্তি হবো। সেক্ষেত্রে একটা বিষয় তোমাকে বলি, যে তুমি যদি এখানে 310 টাকা, মাত্র 310 টাকা দিয়ে যদি আমাদের কমিউনিটিতে যুক্ত হও, প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হও, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে সরাসরি তুমি একটা যুক্ত হয়ে গেলা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো পিডিএফ ফাইল তুমি পেয়ে যাচ্ছ। আর হচ্ছে একটা প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হওয়ার মানে কি, তুমি এই একটা কমিউনিটির সদস্য হয়ে গেলা। এর পরবর্তীতে যখন তোমার অন্যান্য কোনো বিষয়ে হেল্প লাগলো, বা পরীক্ষা পরবর্তী বিষয়ে রেজাল্টের পর ভর্তির বিষয়ক যে বিশেষ যে ইয়েগুলা, এই ক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পরামর্শ পাবা, বা আমরা তোমাদেরকে এই ধরনের নিউজ গুলা শেয়ার করে থাকবো। সেই ক্ষেত্রে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আর কি, যেটা হচ্ছে মাত্র 310 টাকা। 310 টাকা কিন্তু মূলত এখন এই বিষয়ে কিন্তু কোনো এতটাও ম্যাটার করে না। এই 310 টাকা এই অ্যামাউন্টটা কিন্তু করে না, এতটাও ম্যাটার করে না। তো এই জন্য আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, অথবা সরাসরি কল করতে পারো। দেখো এখানে হচ্ছে এই যে প্রথম যে প্রশ্নটা, আমি কিন্তু এটা বুঝাই দিছিলাম, আমরা অলরেডি কিন্তু ক্লাসের শুরুতেই এটা নিয়ে আলোচনা করছিলাম। ক্লাসের যে শুরুর যে আমরা আলোচনাটা করছিলাম সেটা কিন্তু এই প্রশ্নটা নিয়েই করেছিলাম। দেখো এখান থেকে যে প্রশ্নটা দেওয়া আছে, 1 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা এখান থেকে দেখে নিবা। এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। তোমরা এই প্রশ্নটা দেখে নিবা, আর আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু একসাথে আমরা অ্যান্সার গুলো দেখে নিতে পারবো, ঠিক আছে। আমাদের পিডিএফ এর মধ্যে কিন্তু অ্যান্সার গুলো দেওয়া আছে। আচ্ছা তোমরা একটু বলো যে এখান থেকে যেভাবে আমি প্রশ্নগুলো দেখাইতেছি তোমরা কি লেখাগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা, নাকি আর একটু বড় করে নিতে হবে? না, আমার মনে হচ্ছে ঠিক আছে। তোমরা যদি এগুলো একটু দেখো, স্ক্রিনশট আকারে রাখতে পারো, কিংবা পিডিএফ যদি চাও সেক্ষেত্রে যারা ভর্তিকৃত আছো তোমরা তো পেয়ে গেছো,
আর যারা পিডিএফ গুলো নিতে চাও সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে, সেখানে যোগাযোগ করো, সেখান থেকে নিতে পারবা। তো দেখো তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার সহ পেয়ে যাইতেছো। তারপর দেখো এখান থেকে হচ্ছে কি আমাদের এই যে পরবর্তী যে প্রশ্নটা আছে এটা কিন্তু আমরা আলোচনা করছিলাম, বলতে এখান থেকে কিন্তু এই জিনিসটা আমাদের আলোচনায় ছিল না আজকের ক্লাসে। তো এই জিনিসটা যে দেখো এই যে নিচের চিত্র লক্ষ্য করে প্রশ্নগুলো উত্তর দাও। তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই যে 2 নাম্বার সৃজনশীলটা এটা তোমরা দেখে নিবা, ঠিক আছে? তো আমি এখান থেকে আসলে আলাদাভাবে প্রত্যেকটার জন্য আলাদাভাবে মার্ক করে দেওয়ার কোনো সুযোগ আসলে সেরকম ভাবে নাই, কারণ আমাদের যে সাজেশনটা তৈরি করা হয় সেটা হচ্ছে শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলা রেখেই সাজেশন তৈরি করা হয়। অর্থাৎ এখান থেকে বাড়তি কোনো প্রশ্ন কিন্তু দেওয়া হয় না, যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো যে নিয়মের প্রশ্নগুলো তোমাদের এসে থাকে সেইগুলা দিয়ে কিন্তু আমাদের মূলত সাজেশনটা তৈরি করা আছে। তাহলে এখান থেকে এই যে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে, এই উদ্দীপকের ভিত্তিতে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো। তারপর এখান থেকে যদি আমরা দেখি আমাদের প্রশ্নগুলোর অ্যান্সারও কিন্তু এখান থেকে দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের একদম সুন্দরভাবে আমাদের যে অ্যান্সার গুলো আমরা যেভাবে সরাসরি পরীক্ষায় লিখবো সেইভাবে কিন্তু অ্যান্সার গুলো লিখে দেওয়া আছে, ঠিক আছে? এখানে অন্য অন্য কোনো ভাষায় লেখা হয় নাই, জাস্ট তোমরা এখান থেকে যেভাবে আছে এইভাবে যদি পরীক্ষা খাতায় বসায় দাও, কপি পেস্ট করে দাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা ফুল মার্কস পাবা, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তারপর দেখো এখান থেকে হচ্ছে 3 নাম্বার সৃজনশীল, তোমরা এখান থেকে দেখো আমি এখান থেকে আসলে আলাদাভাবে মার্ক করে দেওয়ার সুযোগ হইতেছে না। যদি কোনোটা একদম খুবই ইম্পর্টেন্ট মনে হয় সেক্ষেত্রে আমি বলে দিব, এটা আমি বলে দিতে পরে বলে দিব। এখান থেকে দেখো আমি হচ্ছে তোমাদেরকে এই 3 নাম্বার সৃজনশীল তোমরা এখান থেকে খেয়াল করো, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু তোমরা এখান থেকে এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা আমরা আর একটু ইয়ে করে দিলাম, জুম করে দিলাম, ঠিক আছে? তারপর দেখো এখান থেকে হচ্ছে আমাদের অ্যান্সার গুলো কিন্তু দেখতে পারবে, এখান থেকে যে পিডিএফ ফাইল গুলো আছে সেখানে কিন্তু অ্যান্সার গুলো দেওয়া আছে। তারপর আমরা এখান থেকে 4 নাম্বারটাতে চলে যাব সরাসরি। আমাদের যে 4 নাম্বার প্রশ্নটা আছে সেটা হচ্ছে এখান থেকে দেখো এই যে অবতল লেন্সের প্রশ্নটা দেওয়া আছে। এখান থেকে কি এই যে আমাদের অবতল লেন্স নিয়ে যে আলোচনাটা করছিলাম, হ্যাঁ, এখান থেকে হচ্ছে এটা কি মেরু, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস, ঠিক আছে? এটা হচ্ছে এই একটা লক্ষ্যবস্তু রাখা হয়েছে, যেটা হচ্ছে কি যার অবস্থানটা কোথায়, আমাদের যে কেন্দ্রবিন্দুটা আছে সেই কেন্দ্রের উপরে অবস্থানটা, লক্ষ্যবস্তুর অবস্থানটা। তো এই অনুযায়ী আমাদের হচ্ছে যে প্রশ্নের অ্যান্সারটা সেটা করতে হবে। কেমন? আচ্ছা ঠিক আছে, এখান থেকে একজন বলছে যে 2019-এর কোশ্চেন এবার বেশি কমন আসতেছে। তো সেটা আসলে একটা প্যাটার্ন, তো ওই আমরাও কিন্তু এই প্যাটার্ন গুলো ফলো করে মূলত সাজেশনটা তৈরি করে থাকি। আরো যে অন্যান্য বিষয়, শুধুমাত্র যে সাল ভিত্তিক প্রশ্ন এমন না, আরো অন্যান্য অনেক বিষয় বস্তু আছে, সবগুলাকে মাথায় রেখেই আমাদের যে সাজেশনটা তৈরি করা হয়, এই সাজেশনটা কিন্তু সেভাবেই ইয়ে করা হয় তোমাদের। আর তোমরা বিষয় খেয়াল করতে পারো, আমাদের যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, তোমাদের ম্যাথ 2 পরীক্ষা গেছে, আর অন্যান্য যে পরীক্ষাগুলো গেছে সেগুলোতে কেমন কমন পাইছো, আমরা কিন্তু ইউটিউবের সাজেশন গুলো দিয়ে দিছিলাম। আর তোমরা যারা আমাদের ভর্তিযুক্ত শিক্ষার্থী আছে তারা তো সাজেশন পাইছোই, তো সেখান থেকে কতটুকু কমন আসছে এই বিষয়টা কিন্তু তোমরা অলরেডি জানো। তো এখান থেকে তোকে এই 5 নাম্বার প্রশ্নটা এখান থেকে দেখতে পারো। তারপর এখান থেকে আমরা দেখি আমাদের টোটাল কতটা প্রশ্ন দেওয়া আছে এই অধ্যায় থেকে, ঠিক আছে? দেখো মাত্র আমাদের হচ্ছে ওই আলোকবিদ্যা থেকে মাত্র কিন্তু কয়টা প্রশ্ন দেওয়া ছিল, আলোকবিদ্যা থেকে কিন্তু আমাদের যে টোটাল প্রশ্ন দেওয়া ছিল ওইখান থেকে প্রথম যে অধ্যায়টা সেখানে কিন্তু 5টা প্রশ্ন দেওয়া ছিল, এবং 5টা প্রশ্ন পরে যদি আমরা 2টা প্রশ্ন কমন পাই সেটা কিন্তু আমাদের জন্য এতটাও কোনো কি, এতটা কিন্তু যে বড় হয়ে গেল এমন কোনো বিষয় না, তাই না? আচ্ছা এরপর দেখো আমাদের হচ্ছে পরবর্তী অধ্যায়ের জন্য অর্থাৎ আলোক প্রতিসরণের জন্য যে প্রশ্নগুলো এখান থেকে আছে সেটা হচ্ছে যে আহ এই যে প্রথম যে প্রশ্নটা একদম সৃজনশীলতা সেটা তোমরা এখান থেকে দেখতে পারো, এবং আমাদের যে অ্যান্সারটা সেই অ্যান্সারটাও কিন্তু এখানে দেওয়া আছে। কেমন? তো এখান থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, এই অর্থাৎ আমরা হচ্ছে মূলত প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা একটু ক্লিয়ারলি বুঝাই দিছিলাম তোমাদেরকে। তো এখান থেকে দেখো এই যে আমাদের কি এর মধ্যে আবার যে লেন্সের যে বিষয়গুলো আছে আমি সেগুলো দেখাইলাম, সেগুলো কিন্তু এখান থেকে আছে। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে তোমরা যে আমাদের এখান থেকে পরবর্তী অধ্যায় যে দ্বিতীয় অধ্যায়টা সেই প্রশ্নটা কিন্তু তোমরা দেখলাম। এখন দেখো আমাদের এই যে প্রশ্নটা, এখানে একটা প্রশ্ন দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যেটা ইম্পর্টেন্ট মনে করে আমি একটু মার্ক করে দিব। তো এখানে আমি একটু দেখি সম্পূর্ণটা স্ক্রিনে নিয়ে আসি, তারপর মার্ক করি। দেখো এখন সম্পূর্ণ প্রশ্নটা দেখা যাইতেছে। এখন এই যে তোমাদের যে 2 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা আমি তোমাদেরকে 3 স্টার মার্ক করে দিলাম। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, যে এখান থেকে হচ্ছে 2টা মাধ্যম আছে, একটা হচ্ছে কি পানি দেওয়া আছে, আর একটা হচ্ছে কি কাঁচ দেওয়া আছে। এই 2টা মাধ্যম, অর্থাৎ কাঁচ থেকে পানিতে আলোটা প্রতিফলিত হবে, ঠিক আছে? কিভাবে প্রতিফলিত হবে এটা হচ্ছে উদ্দীপক আমাদের। এরপর আমাদের হচ্ছে উদ্দীপকের আলোকে যে
ক নাম্বার প্রশ্ন এবং ঘ নাম্বার প্রশ্নটা আছে, এই টাইপের প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের কি থাকতে পারে, আমাদের যে এটা হুবহু আসার সম্ভাবনা আছে। যদি হুবহু না আসে সেক্ষেত্রে আমাদের মাধ্যমটা পরিবর্তন করে দিতে পারে। যেমন আমরা একটা দেখেছিলাম যে একটা কি ছিল, বাতাস ছিল, একটা ছিল হচ্ছে বেনজিন ছিল, এরকম। অথবা আমাদের এখান থেকে পানি দিতে পারে, আর দিতে পারে হচ্ছে বাতাস। এখান থেকে হচ্ছে মাধ্যম দুটা চেঞ্জ থাকবে, আর মাধ্যমের জন্য যে প্রদূষণাঙ্কর মানটা সেটা কিন্তু আমাদের ইটা যে মানটা, সেই মানটা কিন্তু দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো সেই মানের ভিত্তিতে আমাদের কি করতে হবে, অ্যান্সার গুলো করতে হবে। কেমন? এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের যে পরবর্তী প্রশ্নটা আছে, এখান থেকে অ্যান্সারটাও দেওয়া আছে। অ্যান্সারটা চাইলে তোমরা এখান থেকে আমি যেভাবে স্ক্রল করতেছি এই সময় অনুযায়ী তোমরা একটু দেখে নিতে পারো, অথবা আমাদের পেজে যে রেকর্ড লাইভটা সেটা থেকে যাবে, আমরা দিয়ে দিব, সমস্যা নেই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, আমরা 4-5 অধ্যায়ের দিকে যাই, আমরা সৃজনশীল গুলা দেখে নিই। আমরা যখন ওই যে পরবর্তী অধ্যায়গুলোতে আসবো তখন যে ম্যাথ গুলা থাকবে সেই ম্যাথ গুলোর সমাধান আমরা দেখাই দেবো, সমস্যা নেই। আর তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটাতে যাও, সরাসরি গেলে তোমাদের যে অধ্যায় ভিত্তিক যে আহ, পরবর্তী অধ্যায়গুলো যে আছে, সেখানে যে আমাদের যে প্রশ্নগুলো, অ্যান্সার গুলো, সৃজনশীলের সমাধানগুলো কিন্তু দেওয়া আছে। তোমরা 2-1টা ভিডিও এইভাবে দেখো, তাহলে কিন্তু এই যে একজন যে সাব্বির বলছো যে 3-4-5 অধ্যায়ের যে ম্যাথ গুলা, এই ম্যাথ গুলার সমাধান ভিত্তিক ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারবা। আর এখান থেকে আমি এই সৃজনশীলগুলো আগে খেয়াল করো, তারপর আমি এখান থেকে তোমাদের এখানে পিডিএফ থেকে আমি তোমাদেরকে নিয়মগুলো একটু বুঝাই দিব, সমস্যা নেই। ঠিক আছে। তারপর এখান থেকে দেখো আমাদের যে প্রশ্নটা, এখান থেকে 3 নম্বর প্রশ্নটা, সেটাও কিন্তু এখান থেকে স্ক্রিনে শো হয়েছে। তারপর 4 নম্বর যে সৃজনশীলটা, সেটা এখান থেকে দেখতে পারো। ঠিক আছে। অর্থাৎ আমাদের হচ্ছে কি, প্রথম যে অধ্যায়টা ছিল সেখান থেকে 5টা প্রশ্ন দেওয়া ছিল, এবং আমাদের যদি দ্বিতীয় যে অধ্যায়টা আছে এখান থেকে যদি খেয়াল করি, তাহলে এখান থেকে কিন্তু আমাদের টোটাল যে প্রশ্ন এখান থেকে, অর্থাৎ আমাদের কিন্তু 4টা প্রশ্ন দেওয়া আছে। তার মানে কি, এই 4টা এবং হচ্ছে 5টা, 9টা প্রশ্ন পড়লে এখান থেকে হচ্ছে আমাদের 4টা প্রশ্ন আমরা পর্যন্ত কম হবো, যেখান থেকে আমরা 2টা অ্যান্সার করে নিতে পারবো। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা 2টা অ্যান্সার করতে পারবো। কেমন? এটা কিন্তু আমাদের জন্য খুব বড় সাজেশন হয়ে গেছে এমন কোনো কিন্তু বিষয় না। ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা আগে থেকে অলরেডি একটু তোমাদের পড়াশোনা আছে। হ্যাঁ। তারপর হচ্ছে আজকে যে রাতটুকু সময় আছে সেই রাতটুকু তোমরা একটু পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের জন্য হয়ে যাবে। আর এই যে তোমরা হচ্ছে 3-4-5 অধ্যায় যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলা, এগুলো দেখো। এখান থেকে দেখো, আমি তোমাদেরকে একটু উপর থেকে বুঝাই দিই। যেমন এখান থেকে হচ্ছে কি, আমাদের এখান থেকে যে উদ্দীপকটা দেওয়া আছে, এখান থেকে কি এ এবং বি দুইটা বস্তু দেওয়া আছে, যে যে এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত, 1 মিটার। এদের হচ্ছে কি 1 মিটার হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। কত? 1 মিটার মধ্যবর্তী দূরত্ব। এবং এ ও বি বস্তুর যে আধান যথাক্রমে 10 কুলম এবং 30 কুলম। অর্থাৎ হচ্ছে কি, এ বস্তুর যে আমাদের ইয়েটা আধানটা বা চার্জটা, সেটা হচ্ছে কি 10 কুলম, আর আমাদের বি বস্তুর জন্য এটা হচ্ছে 30 কুলম। তো এর উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, যে ম্যাথমেটিক্যাল টার্মটা, অর্থাৎ গ ঘতে যে প্রশ্নটা আছে সেই অনুযায়ী আমাদের সমাধান করতে হবে। তাহলে দেখো, আমরা যদি এখান থেকে গ এবং ঘতে আসি, তাহলে এখানে কি বলছে, যে এ ও বি বস্তুদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। তাহলে এই যে সূত্র অনুযায়ী আমরা বলের মানটা বের করে ফেলবো। আর আমাদের হচ্ছে বি যে বিষয়টা বলছে, সরি, এখানে যে ক নাম্বার যে প্রশ্নটা বলছে যে বি বস্তুটির সাহায্যে কোন অনাহিত পরিবাহককে ধনাত্মক আধানে আহিত করা সম্ভব কি, এটা চিত্র সহ ব্যাখ্যা করো। আমরা দেখি অ্যান্সারটা কিভাবে দেওয়া আছে, সেই অ্যান্সার থেকে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিতেছি। এখানে খেয়াল করো, আমাদের যে গ নম্বর অ্যান্সারটা, এখান থেকে যদি আমরা দেখি যে এই যে আমাদের কি দেওয়া আছে, আমাদের উদ্দীপক অনুযায়ী আমরা যে বিষয়টা পাইছিলাম যে এ বস্তুর আধান দেওয়া ছিল হচ্ছে কি 10 কুলম, এবং বি বস্তুর যে আধানটা সেটা দিয়েছিল আমাদের 30 কুলম, এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা দিয়েছিল হচ্ছে আমাদের 1 মিটার। এখন আমাদের বের করতে বলছে হচ্ছে যে বলের মানটা, যে মধ্যবর্তী আকর্ষণ বলের মান এফ, যেটাকে আমরা ধরি, তো এফ এর মানটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আর আমরা এফ এর জন্য যে সূত্রটা জানি সেটা হচ্ছে, এফ এর জন্য যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের সি ইন্টু হচ্ছে আমাদের Q1 Q2 বাই বি এর স্কোয়ার। এটা হচ্ছে মূলত আমাদের সূত্র। তাহলে এখান থেকে Q1 কি, Q1টা হচ্ছে আমাদের প্রথম যে বস্তুটা সেটার আধান, Q2টা হচ্ছে দ্বিতীয় যে বস্তুটা সেটার আধান, এবং বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের দূরত্বটা, সেই দূরত্বের বর্গ দিয়ে ভাগ করতে হবে। আর এখান থেকে সিটা হচ্ছে আমাদের যে সি হচ্ছে আমাদের যে একটা ইয়ার ধ্রুবক, এখান থেকে যে আমাদের আলোর যে বেগ আছে, ইয়ার বেগটা, এই যে এখান থেকে দেখো আমাদের সি এর যে মানটা সেটা হচ্ছে কি 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে আমাদের সি এর মান। ঠিক আছে। তো এই
এই মান অনুযায়ী আমরা যেহেতু আমাদের মানগুলো দেওয়া আছে, সবগুলো মান দেওয়া আছে, সি এর মান হচ্ছে আমাদেরকে এটা মনে রাখতে হবে, সি এর মান হচ্ছে এটা, এটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে না সাধারণত। এখান থেকে হচ্ছে আমরা এই সকল মানগুলো আমরা উদ্দীপকে পাবো। এইখান থেকে আমরা কি করব, এই ক্যালকুলেশনটা করে আমরা জাস্ট এফ এর মানটা বের করে ফেলবো। তো এখান থেকে দেখো আমরা এই যে সি এর মানটা বসাই দিছি, এখান থেকে সরাসরি তোমরা যখন এটা সমাধান করবা তখন তোমাদের এই যে এককগুলো, এই এককগুলো লেখার দরকার নেই, এককগুলো শুধুমাত্র শেষে এসে অ্যান্সার লিখে দিবা। অর্থাৎ এফ এর জন্য যে একক, অর্থাৎ বলের যে একক সেটা হচ্ছে নিউটন বা এন, এটা তোমরা সরাসরি নিচে লিখে দিবা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে লেখার দরকার নেই। তারপর এখান থেকে হচ্ছে প্রথমত ক্যালকুলেশন করার যে ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বলে দিই। তোমরা যখন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবে একেবারে না করে তোমরা হচ্ছে প্রথমত এই যে Q1 এবং Q2 আছে এটার দুইটার গুণফল করবা। অর্থাৎ এই যে ফলাফলটা এটা কার সাথে গুণ, এই যে সিটা কিন্তু মূলত আমাদের যে ভগ্নাংশটা এখানে আমরা পাইতেছি এই ভগ্নাংশের সাথে যে লবটা আছে তার সাথে কিন্তু গুণ হবে। তার মানে কি আমাদের এই দুটাকে গুণ করে নিতে হবে আগে, তারপর এই দুটার যে গুণফলটা আসবে তার সাথে আমাদেরকে এটাকে গুণ করতে হবে। গুণ করার পর যে ফলাফলটা সেটাকে আমাদের কি করতে হবে, এই যে আমাদের এখান থেকে যে মানটা দেওয়া থাকবে, এখানে যেহেতু 1 মিটার ছিল, হ্যাঁ একের স্কোয়ার হবে তো আমাদের একই আসবে, সেই ক্ষেত্রে এখানে যা হবে মূলত তাই আসবে। তবে আমাদের যদি দূরত্বটা এখানে 1 না হয়, যদি 10 হইতো কিংবা 5 হইতো কিংবা 2 হইতো সেই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়ে যেত। সেই ক্ষেত্রে আমাদের যে মানটা আসবে অর্থাৎ ক্যালকুলেশন করে যে ফলাফলটা আসবে সেটাই হবে আমাদের মূলত যে বলটা সেটা। ঠিক আছে, এইভাবে তুমি অ্যান্সার গুলো করবা। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ম্যাথই থাকবে গ নাম্বারে, এবং ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল সেই অনুযায়ী আমরা দেখবো পরবর্তীতে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা হচ্ছে যে ঘ নাম্বার যে প্রশ্নটা বলছিল যে আমাদের একটি আহিত বস্তুর কাছে এনে, অর্থাৎ আমাদের যে বি বস্তুটা ছিল, বি বস্তুর চার্জ কত ছিল, আমাদের 30 কুলম্ব দেওয়া ছিল। তো ওটা আলাদা বিষয়। তো এখান থেকে হচ্ছে আমাদের উদ্দীপক অনুযায়ী যে প্রশ্নটা করছে আমাদের ঘতে, যে একটা আহিত বস্তুর কাছে এনে এটা আমরা যদি কি করি, এই যে আমাদের বি বস্তুটার কাছে যদি আনি, এনে এটাকে আমরা কি করতে পারবো কিনা, এটাকে এই যে অনাহিত বস্তু অর্থাৎ এটা চার্জ করে না, অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি, অর্থাৎ এই যে বি বস্তুটা এটা হচ্ছে আমাদের একটা চার্জিত বস্তু, যেটা চার্জের মান হচ্ছে 30 কুলম্ব, এটা তো আমাদের উদ্দীপক অনুযায়ী দেওয়া আছে। এবং আমাদের প্রশ্নে বলছে যে এই চার্জিত বস্তুটার কাছে যদি আমরা কোনো একটা অচার্জিত বস্তু যেটা চার্জ নাই সেটা যদি আনি, আনার পর সেটাকে আমরা কি করতে পারবো, সেটাকে আমরা চার্জে মানে সেটাকে চার্জ করতে পারবো কিনা, ঠিক আছে, আহিত করতে পারবো কিনা এই কথাটাই বলছি। আহিত, এই যে আহিত মানে হচ্ছে চার্জ আছে এমন একটা বস্তু, আর অনাহিত মানে হচ্ছে চার্জ নাই এরকম একটা বস্তু। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আহিত করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে মূলত আমাদের তড়িতাবেশ, অর্থাৎ আমরা যে আহিত করবো একটা অনাহিত বস্তুকে, সেটার যে পদ্ধতিটা বা প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের তড়িৎ আবেশ। তো এখানে মনে করি আমাদের যে ব্যাখ্যাটা দিতে হবে সেই ব্যাখ্যাটা তোমরা এখান থেকে একটু দেখে নাও। আমি এখান থেকে ব্যাখ্যাটা দিয়ে তত সময় নষ্ট করতে চাইতেছি না, তারপর তোমাদের একটু বুঝাই দেওয়ার জন্য যতটুকু বলা দরকার ততটুকু আমি বলে দিই। তো এখান থেকে দেখো যে ব্যাপারটা আমি একটু বড় করি, খেয়াল করো এখান থেকে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমাদের এই যে এম এবং এন করছে। দেখো এই মনে করি এম এন একটি অনাহিত পরিবাহক, অর্থাৎ এই যে একটা বস্তু এম এন দ্বারা একটা বস্তু নির্দেশ করছে, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা অনাহিত পরিবাহক। ঠিক আছে, এটা এমন একটা এই বস্তুটা হচ্ছে কি চার্জ বিহীন একটা বস্তু আছে, যেখানে আমাদের দেখো এই যে চার্জ গুলো সজ্জিত অবস্থায় আছে, আমাদের নেগেটিভ চার্জ এক প্রান্তে পজিটিভ চার্জ এক প্রান্তে আছে এরকম। তো অনাহিত একটা বস্তু, তো এটাকে আমরা মূলত চার্জিত করবো, আহিত করবো। তো বি বস্তুকে এম এন পরিবাহকের এম প্রান্তে আনলে, আমরা যদি এই যে বি বস্তুটাকে যদি এম প্রান্তে আনি, আমাদের দুইটা প্রান্ত একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন, ঠিক আছে, তো এম প্রান্তে আনলে তাহলে পরিবাহকের মুক্ত ইলেকট্রন গুলো বি বস্তুর ধনাত্মক আধান দ্বারা আকৃষ্ট হবে। অর্থাৎ এই যে আমাদের এখান থেকে দেখো এই যে এখানে যেহেতু আমাদের এটা পজিটিভ চার্জ, ঠিক আছে, তো এই পজিটিভ চার্জের কারণে কি হবে, আমরা যখন এটাকে এম যে ইয়েটা ছিল প্রান্তটা ছিল এখানে যদি আনি তাহলে কি হবে, আমাদের যেহেতু আমাদের পজিটিভ এবং নেগেটিভ কি করবে, একে অপরকে আকর্ষণ করবে, এই জন্য এখান থেকে আমাদের কি হবে, এখান থেকে এই যে নেগেটিভ যে চার্জটা সেটাকে আকর্ষিত করবে, এই কথাটা এখানে বলছে। তো এখান থেকে যে এই যে দেখো সরে আসছে আমাদের চিত্র আকারে, ঠিক আছে, ফলে এন প্রান্তে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে, অর্থাৎ এন প্রান্ত ধনাত্মক আধানে আহিত হবে এবং এম প্রান্ত ঋণাত্মক আধান যুক্ত হবে। অর্থাৎ এখান থেকে আমরা এখান থেকে দেখতেছি যে এখানে আমরা যখন এই বস্তুটাকে আনছি তখন কি হয়েছে, এখানে আমাদের এই যে বিপরীত মুখী যে আধানগুলো আছে এটার কারণে একে অপর দিকে আকর্ষিত হয়ে এখানে এই প্রান্তে এম প্রান্তে হচ্ছে নেগেটিভ চার্জ গুলো অর্থাৎ ঋণাত্মক আধান আসছে, অপর প্রান্তে আমাদের যে ধনাত্মক আধানটা সেটা যুক্ত হয়ে গেছে। এরপর হচ্ছে আধান সংগ্রাহক দিয়ে আমাদের এন প্রান্ত থেকে কিছু আধান সংগ্রহ করে চিত্র হচ্ছে এখান থেকে দেখো দুইটা চিত্র, এটা হচ্ছে ক নম্বর চিত্র, এটা হচ্ছে ক নম্বর চিত্র। তো এখান থেকে যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেই ব্যাখ্যাটা তোমরা এখান থেকে একটু পড়ে নাও তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে সরাসরি পরবর্তী যে প্রশ্নটা আছে সেটাতে চলে যাই।
ঠিক আছে। তো এখান থেকে এতটা সময় নেওয়ার কোনো দরকার নেই, তোমরা এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা যাদের কাছে পিডিএফটা আছে সেটা তো ওকে। ঠিক আছে, এরপর দেখো আমাদের ওই যে দেখো আমাদের কি সেম ওইরকম টাইপেরই কিন্তু এই অধ্যায়গুলো থেকে ওইরকম টাইপেরই প্রশ্ন আসবে। যে দেখো দুটা বস্তু দেওয়া আছে, ঠিক আছে, দুটা বস্তুর আধান দেওয়া আছে, একটা হচ্ছে 20 কুলম্ব, একটা হচ্ছে কি 70 কুলম্ব, তো দুটা কি পজিটিভ চার্জ, আবার মধ্যবর্তী দূরত্ব আসছে 50 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমাদের যে প্রশ্নগুলো হবে তাহলে কি হতে পারে, এদের মধ্যবর্তী বল যে হবে আকর্ষণ বল, সেই বলের মান কত, এফ এর মান কত, যেটা আমরা বের করছিলাম এর আগে, ওইভাবেই বের করতে হবে এখানে। আর ঘ নাম্বার যে প্রশ্নটা আমাদেরকে বলছে যে যদি আধান দ্বয়কে অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ করা হয়, অর্থাৎ আমাদের যে আধান দ্বয়টা আছে, অর্থাৎ এই যে 20 আছে সেটাকে 10 হবে, 70 এটা 35 হবে, আর এই যে দূরত্বটা এটা 100 সেন্টিমিটার হয়ে যাবে, তখন এদের বলের মান কিরকম হবে, অর্থাৎ আমাদের এখান থেকে এই পরিবর্তিত রূপের বলের মান কেমন হবে, আর আমরা গ থেকে যে বলের মানটা পাচ্ছি সেটা কেমন হয়েছে, এই দুটার মধ্যে যে পরিবর্তনটা হয়েছে, অর্থাৎ বাড়ছে না কমছে, এই জিনিসটাকে একটু আমাদের হচ্ছে ব্যাখ্যা করে দেখাই দিতে হবে, কেমন? আচ্ছা, এরপর আমরা আসি অ্যান্সারটা আমি তো ওইভাবে একটু ব্যাখ্যা করে দিলাম, বলেই দিলাম, তো সেইভাবে কিন্তু অ্যান্সার গুলো আমাদের এখান থেকে দেওয়া আছে। তো এখান থেকে যদি দেখো পরবর্তী যে প্রশ্নটা আমাদের আছে, যে এখান থেকে হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্নটা 3 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এখানে দেখো আমাদের চিত্র উদ্দীপকটা মূলত এখানে নিচে চলে আসছে, এই উদ্দীপক এটা, তো এখানেও সেম ভাবে আমাদের ওইরকম ভাবে দেওয়া আছে, এখানে কিন্তু মধ্যবর্তী দূরত্বের মানটা দেওয়া নাই, কেমন? তো আমাদের হয়তো দূরত্বের মানটা বের করতে বলবে, তাহলে দেখো, অথবা আমাদের এখান থেকে যদি খেয়াল করি Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব, এখানে দূরত্ব বলে দিচ্ছে যে দূরত্ব যদি 1.5 মিটার হয় তাহলে আধান দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ মান কত, আমাদের ডি এর মান তো আমরা এখানে প্রশ্নে পেয়ে গেলাম, তার মানে এখান থেকে আমরা যে সূত্রটা জানি সেই সূত্র অনুযায়ী অ্যান্সারটা বের করে ফেলবো। তারপর উদ্দীপকের উপরের যে আমাদের যে উদ্দীপকটা আছে, উদ্দীপকে ব্যবহৃত প্রতীক ব্যবহার না করে কুলম্বের সূত্রে গাণিতিক রাশিমালা প্রতিপাদন করো, আমাদের কুলম্বের সূত্রটা আছে সেই সূত্রে করতে বলছে, মূলত প্রতিপাদন দেখাইতে বলছে। তো দেখো আমরা কুলম্বের সূত্রের প্রতিপাদনটা যদি এখানে দেখাই, বা আমাদের ইউটিউব চ্যানেলটা যদি লক্ষ্য করো, সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রের প্রমাণটা প্রতিপাদনটা কিন্তু তোমাদেরকে দেখানো আছে। তো এখান থেকে দেখো আমরা এখান থেকে অ্যান্সারটা দেখে নিতে পারি, যে নির্দিষ্ট মাধ্যমে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মানটা, এর যে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক হবে, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। অর্থাৎ আমাদের যে দুইটা বস্তু থাকবে, অর্থাৎ এখানে এই যে দুইটা বস্তু আছে, এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তুর যে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এই দূরত্বের কারণে কি হবে, এখান থেকে নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু, এই যে দুইটা বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই যে এদের মধ্যে আমাদের যদি কি হয়, দুইটা যদি আমাদের পজিটিভ চার্জ হয়, দুইটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, আমাদের জানি যে একই রকমের চার্জ একে অপরকে বিকর্ষণ করে, আর হচ্ছে বিপরীতমুখী যে চার্জগুলো সেগুলো কি করে, একে অপরকে আকর্ষণ করে। এখন এই যে Q1 এবং Q2 এর মধ্যে আকর্ষিত বা বিকর্ষিত যেই বলই হোক, সেই বলের মানটা কেমন হবে, আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক হবে। অর্থাৎ এই যে এখানে যে Q1 এবং Q2, অর্থাৎ আমাদের কি, এই যে আমরা যে Q1 ইন্টু Q2, Q2 হচ্ছে গুণফলের সমানুপাতিক হবে, এবং আমাদের হচ্ছে এই যে আমরা এই সূত্র অনুযায়ী যদি কাজ করি তাহলে এফ সমানুপাতিক কি হবে, Q1 ইন্টু Q2, তাহলে সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা গেল। আরেকটা হচ্ছে যে দূরত্বটা যে থাকবে, এই যে যে দূরত্বটা আছে, এই যে দূরত্বটা আছে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যে বলছে, আমাদের দূরত্বটা কত ডি, এই অনুযায়ী আমাদের কি আসবে, এই অনুযায়ী আমাদের এখান থেকে নিচে হচ্ছে ডি স্কোয়ারটা আসবে, হচ্ছে দুটা মিলে ডি স্কোয়ার। তাহলে এই যে আমার যে সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা ধ্রুবক আনতে হবে। তো এই ক্ষেত্রে যে ধ্রুবকটা আমাদের আসবে সেটা হচ্ছে সি, তার মানে কি এখান থেকে Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আমাদের কত, ডি স্কোয়ার। এটা হচ্ছে মূলত আমাদের কি প্রমাণটা, এখানে সি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যার মান হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ঠিক আছে, এটা অনেক, এটার নাম হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি হচ্ছে কুলম্বের ধ্রুবকও বলে থাকি এটাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে যে আমাদের প্রমাণটা, এটা কিন্তু ছোট্ট একটা প্রমাণ, তো যেটা হচ্ছে মূলত আমাদের কি জানা থাকতে হবে, এই যে আমাদের যে সূত্রটা, অর্থাৎ সূত্রের যে বিবৃতিটা, সেই বিবৃতিটা যদি আমাদের জানা থাকে, এবং ওই বিবৃতি অনুযায়ী কিন্তু আমরা কি করতে পারবো, ওই বিবৃতি অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে প্রতিপাদনটা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে দেখো আমাদের যে পরবর্তী যে 4 নাম্বার সৃজনশীলটা দেওয়া আছে, এখান থেকে দেখো, এখান থেকে যে প্রশ্নটা দেওয়া আছে এটা খেয়াল করো, আমাদের হচ্ছে কি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে দুইটা সার্কিট দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে যে দুইটা সার্কিট তোমাদেরকে দেওয়া আছে যদি খেয়াল করো, এখান থেকে কি
একটা হচ্ছে চিত্র নাম্বার ক, হচ্ছে চিত্র নাম্বার খ। এখান থেকে দুটা সার্কিট দেওয়া আছে, যেমন এটা হচ্ছে আমাদেরকে তড়িৎ উৎস। সার্কিট তো তোমরা বিশ্লেষণ করে থাকো, এগুলো হচ্ছে রোধ, ঠিক আছে। এখান থেকে এই হচ্ছে তিনটা রোধ আমাদের কি আছে, আমাদের হচ্ছে সিরিজে সাজানো আছে। এখান থেকে একটা রোধই সাজানো আছে, এবং এখান থেকে রোধের দুইটা পয়েন্ট দেখাইছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু দেখাইছে। এবং এর মধ্যবর্তী সার্কিটের মধ্যে হচ্ছে কারেন্টের প্রবাহ মাত্রাটা, সেটা হচ্ছে কত, 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এর যে ভোল্টেজটা, যে বিভবটা, সেটা হচ্ছে 12 ভোল্ট। ওকে, এখন আমাদের যে প্রশ্নটা হবে, এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হবে। তাহলে দেখি আমাদের প্রশ্নটা কি আছে, যে ক চিত্র থেকে রোধের মান নির্ণয় করো। এখান থেকে আমাদের যে আরটা, এই আর এর মান কত হবে, অর্থাৎ রোধের মান কত হবে। যেহেতু আমাদের হচ্ছে কি বিভব পার্থক্য, অর্থাৎ বিভব এবং হচ্ছে কি প্রবাহ মাত্রা, অর্থাৎ ভি এবং আই এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজে আর এর মান বের করতে পারবো। আমরা কি যে সূত্রটা, আমরা যে সূত্র রোধ রোধ নির্ণয়ের যে সূত্রগুলো জানি, এগুলা প্রমাণ কিন্তু আমরা ক্লাসে, আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে অ্যাপস এর মধ্যে, সেখানে কিন্তু এই যে প্রমাণগুলো দেখানো আছে। আর তোমরা তো এই জিনিসগুলো অলরেডি জানো, ঠিক আছে। তো এই জন্য আমি আলাদাভাবে সূত্রটা বিশ্লেষণ করতে গিয়ে আর সময় নিতেছি না, সরাসরি তোমাদেরকে এখান থেকে অ্যান্সারটার যে প্রক্রিয়াটা সেটা দেখাই দিতেছি। দেখো, এখান থেকে হচ্ছে আমাদের যে সূত্রটা আছে, সেটা হচ্ছে কি, এই যে আমাদের হচ্ছে মেইন যে সূত্রটা, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর। এই সূত্র থেকে আমরা হচ্ছে ভি ভি এর মান, শুধুমাত্র ভি এর মান যদি বের করতে চাই, তাহলে আই আর হবে। আমরা যদি এখান থেকে আর এর মান বের করতে, তাহলে ভি ভাগ আই হবে। আমরা যদি এখান থেকে আই এর মান বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটাকে একটু পক্ষান্তর করে নিতে হবে, একটু কি করে নিতে হবে, যে পক্ষগুলো আছে এগুলো চেঞ্জ করে নিলে আমরা হচ্ছে এখান থেকে তিনটা রাশির মধ্যে যে কোনো দুইটা রাশির মান দেওয়া থাকলে আমরা যে কোনো একটা রাশির মান কিন্তু বের করতে পারবো। তাহলে এখানে যেহেতু আমাদের আর এর মান বের করতে বলছে, ভি এবং আর এর মান দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদের হচ্ছে এটা, তাহলে ভি ভাগ আই, ভি এর মান দেওয়া ছিল 12, এবং হচ্ছে আমাদের যে আমাদের যে প্রবাহ মাত্রাটা, আই এর মান দেওয়া ছিল হচ্ছে আমাদের হচ্ছে কি 0.6। আমাদের মেবি এখান থেকে আমরা যদি একটু দেখি আমাদের অ্যান্সার কত দেওয়া ছিল। তো এখান থেকে হচ্ছে আমাদের মানটা যে দেওয়া ছিল, সেটা মূলত এখানে 6 দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে হয়তো 6 বা 06.06, সেটা যাই হোক, মান তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো হবে সেক্ষেত্রে মানে পরিবর্তন থাকবে, সমস্যা নাই। তো এখানে আমাদের যে অ্যান্সার করার সময় হচ্ছে 0.6 দিয়ে করা আছে আর কি। তো হয়তো তোমাদের হচ্ছে উদ্দীপকের যে 6টা লেখা আছে, ওইটা হচ্ছে 0.6 হয়তো আর কি, এছাড়া আর কোনো বিষয় না। মেন যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের এই সূত্রগুলা। ওকে, তো এটা আসলে আর ব্যাখ্যা করার কোনো দরকার নেই। তারপর আমাদের যে যে ঘনং প্রশ্নটা ছিল, আমাদের যে ঘনং প্রশ্নটা, আমরা যদি ঘনং প্রশ্নটা আরেকটু দেখি, যে ঘনং চিত্রের রোধগুলোকে সমান্তরাল সন্নিবেশে যুক্ত করে আর ইজ গ্রেটার দেন আর পি, আর এস, আর এসটা কি, আর এসটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিটের তুল্য রোধ, আর পিটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের তুল্য রোধ। এই যে আমাদের আর এসটা যে আর পি চেয়ে বড় হবে, আর আর এস এর মান যে আর পি এর মানের চেয়ে বড় হবে, এটা যৌক্তিকতা, অর্থাৎ এটাকে আমাদের চিত্র সহ বিশ্লেষণ করতে হবে, প্লাস গাণিতিক ভাবে বিশ্লেষণ করে এটা আমাদেরকে বুঝাই দিতে হবে। তাহলে দেখো, এটার কিন্তু অ্যান্সার লেখা আছে, বা এটার ব্যাখ্যামূলক আমরা যদি সমাধান ভিত্তিক চাও, সমাধান ভিত্তিক ভিডিও চাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এটা সমাধানও করে দেওয়া আছে। যেমন এই যে দেখো, এখান থেকে অ্যান্সারটা কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। অ্যান্সারটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, সবাই ঘুমায় না, এখান থেকে আমি যেহেতু পিডিএফটা দেখাইতেছি, তো এই জন্য সবাই পিডিএফটা আর কি দেখতেছে, ঠিক আছে। তো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো এখান থেকে দেখো। এখানে তো সবগুলোতে অ্যান্সার সহ দেওয়া আছে, তাই না? এখানে তো আমি আর সেভাবে আলাদাভাবে কিছু বুঝাইতেছি না। তোমাদের তো উদ্দেশ্যই তো হচ্ছে পিডিএফ দেখা, তাই না? যেহেতু পিডিএফ দেখাইতেছি, আমার এখন আর সেরকম ভাবে কেউ কমেন্ট করতেছে না, সবাই ক্লাসের মধ্যে মনোযোগী আছে। বিষয়টা এরকমই হয়েছে। তো এখান থেকে উদ্দীপকের আমাদের যে খনক চিত্রের যে রোধ, তিনটা রোধ যে আমাদের শ্রেণীতে যুক্ত ছিল, সেখানে আমাদের হচ্ছে আর1 হচ্ছে 10, 20 এবং হচ্ছে আর3 হচ্ছে 30। এখান থেকে আমরা আর এস এর মানটা কত পাবো? আমরা জানি সিরিজের ক্ষেত্রে আমরা তিনটা রোধকে সরাসরি যোগ করে দিলে আমরা যে মানটা পাবো, সেটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিটের তুল্য রোধ। এখন আমরা যখন এই যে রোধগুলো আছে, তিনটা রোধ, এটাকে যখন আমরা প্যারালালি সংযুক্ত করবো, অর্থাৎ সমান্তরালে যখন আমরা করব, তখন আমাদের কি হবে, চিত্রটা হবে কি এরকম। এই যে আমাদের সমান্তরালের জন্য চিত্রটা দেখাইতে হয়েছে, দেখো এই যে সমান্তরালের ক্ষেত্রে আমাদের চিত্রটা দেখাইতে হয়েছে, এখান থেকে 10, 20, 30 আমরা সমান্তরালে বসাইছি। এখন আমাদের যে ঘটনাটা ঘটবে, সেটা কি হবে, আমাদের এই আরপি দিয়ে যে সূত্রটা আছে, 1/rp is equal to 1/r1 plus 1/r2 plus 1/r3, সেটা দিয়ে করতে হবে। তো এই অনুযায়ী আমাদের যে মানটা আসবে, সেই মান অনুযায়ী আমাদের কি করতে হবে, এই মান অনুযায়ী আমাদের এখান থেকে দুটাই অ্যান্সার আমরা এখান থেকে পেয়েছি। কি কি পাইছি দেখো, এখান থেকে হচ্ছে আমরা এই যে আমরা আগেরটা পাইছিলাম মেবি 7, আর এটা পাচ্ছি হচ্ছে 5.45। তাহলে দেখো, আমাদের আর এসটা অবশ্যই বড় হয়েছে। আমরা তো এখান থেকে গাণিতিক ভাবে দেখাই দিলাম, চিত্র অঙ্কন করছি, তাহলে আর এসটা আমাদের আরপি চেয়ে বড় হয়েছে কিনা। তো যেহেতু বড় হয়েছে, সেহেতু আমরা তো সর্বশেষ যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্ত আসতে পারি, যে বিশ্লেষণ করে দেখলাম আমাদের কি দাঁড়াইছে, যে আর এস ইজ গ্রেটার দেন
আরপি। কেমন? আচ্ছা, এখন আসো আমাদের পরবর্তী যে 2 নম্বর প্রশ্নটা আছে এই অধ্যায়ে, এটা হচ্ছে আমাদের কি একটা সার্কিট দেওয়া আছে, যে সার্কিটের মধ্যে আমাদের কি দেওয়া আছে, তিনটা রোধ এ বি সি, তিনটা রোধ আছে আমাদের সমান্তরালে, সরি আমাদের শ্রেণীতে সংযুক্ত করা আছে বা সিরিজে সংযুক্ত করা আছে। তো এখান থেকে আমাদের কি প্রশ্ন হবে, সি ও ডি এর বিভব পার্থক্য নির্ণয় করো। এখান থেকে হচ্ছে আমাদের যে এই যে সি এবং ডি যে বিন্দুটা, এখান থেকে সি বিন্দু এবং ডি বিন্দু, এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য কত হবে, নির্দিষ্ট দুইটা বিন্দু বলছে, এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য কত হবে সেটা বের করতে বলছে। রোধগুলোকে কিভাবে সংযুক্ত করলে বর্তনীর প্রবাহ মাত্রা আমাদের আড়াই গুণ হবে বা 2.5 গুণ হবে, চিত্র সহ বিশ্লেষণ করো। আমরা এখান থেকে দেখি এই যে এই টাইপের প্রশ্নগুলো, অর্থাৎ এই যে প্রশ্নটা তোমাদের আছে, এই যে এখানে যে ক নাম্বার প্রশ্ন, এই ক নাম্বার প্রশ্নটা দেখবা, এই ক নাম্বার প্রশ্নটা তোমাদের আসবে। আর হচ্ছে আমরা এর আগে যে প্রশ্নটা দেখলাম ঘ নাম্বারে, ঠিক আছে, আগের যে গ এবং ঘ প্রশ্নটা দেখলাম সেই দুটা খুবই ইম্পর্টেন্ট, ওই নিয়মের প্রশ্নগুলা। আর হচ্ছে আমরা এই যে গ নাম্বার যে প্রশ্নটা আছে, এই গ নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই দুটা প্রশ্ন, এই 2 নিয়মের প্রশ্ন কিন্তু আমরা মনে রাখবো। তো আমাদের মানগুলো পরিবর্তন হতে পারে, যেটা আমি শুরু থেকেই বলছিলাম, তবে নিয়মটা যেটা অ্যান্সার করার যে ধরনটা সেটা কিন্তু সেমই থাকবে। তাহলে আমরা চলে যাই অ্যান্সারে। আমরা হচ্ছে গ নাম্বারের যে অ্যান্সারটা আসবে সেটা কি, এখান থেকে হচ্ছে নির্দিষ্ট বিন্দুর আমাদের যদি বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে আমাদের এখান থেকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে, যে আমরা উদ্দীপকের যে বর্তনীটা দেখছিলাম সেখানে আমাদের তিনটা রোধ দেওয়া ছিল, 10 10 এবং হচ্ছে কত এরকম ছিল হচ্ছে 5। তাহলে তিনটা শ্রেণীতে সংযুক্ত আছিল, তাহলে এখান থেকে আমরা শ্রেণীর যে তুল্য রোধটা পাবো সেটা হচ্ছে কি, তিনটাকে যদি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 25 ওহম। ওকে, তাহলে এখান থেকে তিনটা বর্তনীর যে মোট তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহটা আমরা কত পাইতেছি, আমরা তো উদ্দীপকের আলোকে যা যা দেওয়া আছে, আই ইকুয়াল টু ভি ভাগ আর এস, অর্থাৎ সম্পূর্ণ যে রুটটা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি আমরা এখান থেকে তড়িৎ প্রবাহটা পাইতেছিলাম হচ্ছে 0.64 অ্যাম্পিয়ার। তাহলে এই সি এবং ডি এর যে মধ্যবিন্দু যে দুটা বিন্দু আছে, এই বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্যটা সেটা যদি বের করতে চাই, তাহলে সেটাকে আমরা নির্দিষ্ট করতেছি সি ভি সিডি দিয়ে। অর্থাৎ আমরা হচ্ছে কি এই সিডি বিন্দুর দুই বিন্দুর মধ্যে আমরা বিভব পার্থক্য বের করতেছি। তাহলে আমাদের হচ্ছে এখান থেকে প্রবাহ মাত্রা তো আমাদের সমানই আছে, যেহেতু সিরিজ সার্কিট, এখান থেকে প্রবাহ মাত্রা যেটা আমাদের আছে সম্পূর্ণ সার্কিটের প্রবাহ মাত্রা কত, 0.64 এম্পিয়ার, এটা আমাদের প্রবাহ মাত্রা দেওয়া আছে। এবং হচ্ছে আমাদের যেহেতু সি এবং ডি এর জন্য বলছে, এবং সি এর এই যে আর যে রোধটা আমাদের আসবে, এই রোধের যে বিষয়টা, এটা আমাদের সি এবং ডি বিন্দুর উপর ডিপেন্ড করতে হবে। দেখো আমরা যদি চিত্রটা একটু লক্ষ্য করি, চিত্রটা লক্ষ্য করলে দেখতে পাবো যে এবং সি এবং ডি বিন্দুর মধ্যবর্তী যে রোধটা দেওয়া আছে, সেই রোধের মান কিন্তু দেওয়া হচ্ছে 5 ওহম। তাহলে সেই অনুযায়ী আমাদের অ্যান্সারটা হবে। তাহলে আমরা এই যে যে প্রবাহ মাত্রাটা পাইছি সেটা আমরা কি করবো, প্রবাহ মাত্রার সাথে আমরা ওই যে আমাদের সি এবং ডি এর মধ্যবর্তী যে আমাদের যে রুটটা ছিল, এই দুই বিন্দুর মধ্যে যে রুটটা ছিল সেটা দিয়ে আমরা গুণ করে দিলাম। তাহলে যে মানটা আমরা পাইলাম সেটা মূলত হচ্ছে এবং সি ও ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। কেমন? খুবই সহজ একটা বিষয়। যদি আমাদের বলতো এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দেখা, সেক্ষেত্রে এ এবং বি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা চিত্রটা লক্ষ্য করতাম, যদি আমরা এ এবং বি বিন্দুর কথা বলতো, তাহলে এখান থেকে এই যে এ, এই যে এ এবং বি, তাহলে আমাদের আর এ বি, সেক্ষেত্রে ওই আর এ বির মান আমাদের 10 আসতো। সেক্ষেত্রে আমরা 10 দিয়ে কি করতাম, গুণ করে দিতাম 0.64 যে অ্যাম্পিয়ারটা ছিল সেটাকে। কেমন? এই বিষয়গুলো কিন্তু আমাদের কি শুধুমাত্র যে নিয়মের বিষয়টা এটা মনে রাখতে হবে, আর বাদ বাকি যে বিষয়গুলা এগুলা কিন্তু সেম। ওকে, আচ্ছা, তারপর আমরা খেয়াল করি, তারপর আমাদের কি আছে, ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল, যে এখান থেকে আমরা যদি এখান থেকে পুনর্বিন্যাস যে করার বিষয়টা আমাদের বলছিল, যে আমরা যদি উদ্দীপকের যে বর্তনীটা ছিল, সেই বর্তনীর রোধগুলাকে কিভাবে আমরা সাজাইলে তার প্রবাহ মাত্রা 2.5 অর্থাৎ আড়াই গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের প্রবাহ মাত্রাটা আমরা মূলত কত পাইছিলাম, 0.64 পাইছিলাম। তাহলে 0.64 ইন্টু হচ্ছে 2.5 কত আসে, সেই অনুযায়ী আমরা কিভাবে সাজালে মূলত পাবো। দেখো এটা যদি আমরা কি করি, এই যে এই ক্ষেত্রে আমরা যদি এই জিনিসটা করতে চাই, তাহলে আমরা এই ক্ষেত্রে যে 10 ওহম এবং হচ্ছে 10 ওহম দুইটার যে রোধ আছে, এই দুইটাকে যদি আমরা কি করে দিই, এই দুইটাকে যদি আমরা সমান্তরালে যুক্ত করে দিই এবং তার সাথে যদি 5কে আমরা শ্রেণীতে যুক্ত করে দিই, তাহলে বর্তনীটা এরকম দাঁড়াবে। তো এই ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা হবে সেটা হবে কি, এই যে খেয়াল করো, আমাদের এখান থেকে যে টোটাল যে তুল্য রোধটা আসবে, এই সার্কিটের যে টোটাল তুল্য রোধটা, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই এবং হচ্ছে আমাদের যে প্রথম দুইটা রোধ ছিল সেটা যেহেতু আমাদের সমান্তরালে ছিল, এই জন্য আমাদের দুইটা হচ্ছে এই যে 2 10 অর্থাৎ দুইটা যে সমান্তরালে ছিল, এই জন্য আমাদের হচ্ছে এখান থেকে এই সমান্তরাল রোধটা আমরা বের করলাম। আরেকটা হচ্ছে আমাদের কি 5, এটা আমাদের কি আছে এই আরপি এর সাথে
শ্রেণীতে আছে, সেই ক্ষেত্রে 5 এবং 5 যোগ করে দিলাম 10, তার মানে আমাদের টোটাল এখানে রোধ আসলো কত? 10। এখন এই যে আমাদের 10 আসলো, এখন তড়িৎ প্রবাহটা যদি আমরা এখান থেকে খেয়াল করি, হ্যাঁ, তড়িৎ প্রবাহটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রবাহটা কত পাইতেছি? তড়িৎ প্রবাহটাকে আমরা 1.6 পাইতেছি। এখন 1.6 এম্পিয়ার পাইতেছি। এখন এটাকে যদি আমরা কি করি, এই 1.6 এম্পিয়ার বা আমরা যদি এই আইটাকে, যেহেতু আমাদের কি করতে বলছে, আমাদের গুণ করতে বলছে, অর্থাৎ এখানে দেখো একটা বিষয়, 1.6 আসছে, আমরা গ থেকে মান কত পাইছিলাম? 0.64 পাইছিলাম, ঠিক আছে? এই যে 0.64টা আমরা পাইছি, এখন এই দেখো এই যে 1.6, এটা আমাদের এর সাথে এই যে যেটা আমরা গতে পাইছিলাম, ঠিক আছে, এর সাথে যদি আমরা 2.5 গুণ করি তাহলে কিন্তু আমাদের এই যে এই অ্যান্সারটা কিন্তু আসে। তাহলে সেক্ষেত্রে আমরা উপরের যে চিত্রটা দেখছিলাম, এখান থেকে যদি আমরা প্রথম যে দুইটা রোধ ছিল আমাদের, সেই দুইটাকে যদি সমান্তরালে এবং তার সাথে যদি 5কে আমরা শ্রেণীতে সাজাই, সেই ক্ষেত্রে আমরা যে সার্কিটটা পাবো, সেই সার্কিটের প্রবাহ মাত্রাটা আমাদের কত দাঁড়াবে? আমাদের যে প্রবাহ মাত্রাটা, মেইন প্রবাহ মাত্রাটা হবে, সেটা বিন্যস্ত রূপের প্রবাহ মাত্রা থেকে 2 গুণ আমাদের কি হবে? 2.5 গুণ কি হবে? বেশি হবে, এটাই। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে পরবর্তীতে চলে যাব সরাসরি। এখান থেকে হচ্ছে এই যে দেখো, এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো এখন হচ্ছে একটু জটিল টাইপের প্রশ্নতে আমরা যাচ্ছি, যেখানে আমাদের হচ্ছে প্রথমত বলছে যে এখান থেকে 3 নাম্বার সৃজনশীলের ক্ষেত্রে এখান থেকে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে যে রাহিদের বাসায় 3টা বাতি আছে বা লাইট আছে, যেটার গায়ে হচ্ছে এই যে আমাদের কি 100 ওয়াট 220 ভোল্ট দেওয়া আছে একটাতে, 60 ওয়াট আর একটা দেওয়া আছে 200 ভোল্ট, 40 ওয়াট 220 ভোল্ট লেখা আছে। তো এই লেখার উপর ভিত্তি করে কিন্তু আমাদের প্রশ্ন সমাধানগুলো দেখা যায়। তো এখান থেকে আমাদের কি করতে হবে? দেখো এই যে প্রশ্নটা আমি দেখাই দিচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য, এটা তোমরা এখান থেকে করবা, দেখে নিবা কেমন। সবগুলো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন কিন্তু দেওয়া না, ঠিক আছে? আচ্ছা আমরা তাহলে এখান থেকে ধারাবাহিকভাবে আর এগুলা অতটা ব্যাখ্যা না করে আমরা সরাসরি কিসে চলে যাই, যে পিডিএফ গুলাতে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখাই দিই। তো দেখো আমাদের এখান থেকে হচ্ছে পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে, সেটা এখান থেকে আমরা দেখলাম হচ্ছে দেখতেছি। তারপর হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় থেকে যে প্রথম প্রশ্নটা, সেই প্রশ্নটা এখান থেকে দেখো আমাদের হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, যেখান থেকে কি আমাদের যে যে চিত্রটা দেওয়া আছে হচ্ছে একটা এ বি দুইটা কুণ্ডলী দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমাদের পাশাপাশি দুটা রাখা হয়েছে, এ এবং বি দুইটা কুণ্ডলী পাশাপাশি রাখা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপক অনুযায়ী আমাদের যে প্রশ্ন হবে, সেই প্রশ্নটা হচ্ছে কি, দেখো এই যে একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা যদি কি হয় 30 হয়, ভোল্টেজ যদি 5 ভোল্ট হয় এবং গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যদি 10 হয়, মানে 10 ভোল্ট হয়, তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা নির্ণয় করো। এর জন্য যে সূত্রটা আমাদের হচ্ছে কি, মূলত এই যে প্রশ্নগুলোর সমাধান, এই যে অ্যান্সার গুলা, এই অ্যান্সার গুলোর জন্য আমাদের মেইন যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে সূত্রটা মনে রাখলে আমাদের মান যেইভাবেই দেওয়া থাক, যত মানে দেওয়া থাক, ঠিক আছে, 10-এর জায়গায় যদি 15, 5-এর জায়গায় যদি 7, 30-এর জায়গায় যদি আমাদের দেওয়া থাকে 25, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিব, তাহলেই হয়ে যাবে। দেখো এই যে দেখো আমাদের যে সূত্রটা, সেটা কি, আমাদের ওই যে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি, ইপি আর হচ্ছে এখান থেকে ইএস ডিভাইডেড বাই ইটা পি আর হচ্ছে ইটা এস। অর্থাৎ এখান থেকে হচ্ছে ইটা না, এটা হচ্ছে এন, আমাদের হচ্ছে পাকের যে সংখ্যাটা এটা বোঝানোর জন্য। যেমন দেখো এই যে মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজটা, সেটাকে বোঝানোর জন্য আমরা প্রকাশ করি হচ্ছে ইপি দিয়ে, ইপি, অর্থাৎ এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী। গৌণ কুণ্ডলী হচ্ছে ইএস, ঠিক আছে। আবার মুখ্য কুণ্ডলীর যে পাক সংখ্যা সেটা হচ্ছে এনপি, অর্থাৎ পি দ্বারা হচ্ছে মুখ্য কুণ্ডলী, এস দ্বারা হচ্ছে আমাদের গৌণ কুণ্ডলী, আর ই দ্বারা হচ্ছে আমাদের ভোল্টেজ, আর এন দ্বারা হচ্ছে পাকের সংখ্যা। তাহলে এখান থেকে হচ্ছে ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই হচ্ছে এনএস। এখান থেকে আমাদের ওই যে দেখো ইপির মান কত দেওয়া আছে, অর্থাৎ আমাদের মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজটা দেওয়া ছিল সেটা কত দেওয়া ছিল, সেটা আমাদের 5 ভোল্ট দেওয়া ছিল উদ্দীপকে। তারপর এখান থেকে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া ছিল 10 ভোল্ট। এই অনুযায়ী আমরা জাস্ট কি করছি, সংখ্যাগুলো বসাই দিছি, বসাই দিয়ে এখান থেকে আমাদের এই যে এনএস এর মানটা দেওয়া নাই, তার মানে এনএস এর মানটা আমাদেরকে বের করতে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে এনএসটাকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পর যেভাবে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের যে ক্যালকুলেশনটা করে দিলাম, তাহলে এখান থেকে অ্যান্সারটা চলে আসছে। তার মানে আমাদের কি, যে এনএসটা অর্থাৎ আমাদের যে গৌণ কুণ্ডলীর পাকের সংখ্যাটা সেটা কত, 60। এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, কেমন। এরপর দেখো আমাদের পরবর্তী যে ঘ নাম্বার প্রশ্নটা আছে, সেটা কি, যে প্রশ্নটা বলছিল সেখান থেকে হচ্ছে কি, মুখ্য কুণ্ডলীতে প্রযুক্ত পরিবর্তী বিদ্যুৎ চালক শক্তি ইপি এবং মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা হচ্ছে আইপি। তাহলে এই পরিবর্তী প্রবাহ মাত্রা এর পুরে, অর্থাৎ যে কোর বলতে কি,
কোর বলতে মানে হচ্ছে ভিতরের অংশ, একদম মাঝের যে অংশটা সেটাকে কোর বোঝাইতেছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারতেছো যে কোর যে অংশটা সেটাকে। তারপর হচ্ছে কি, চুম্বক বলরেখা উৎপন্ন করে যা মুখ্যকুণ্ডলীতে একটি আবিষ্ট বিদ্যুৎ চালক শক্তি উৎপন্ন করে, যার আদর্শ অবস্থা ইপি এর সমান হবে। এটা হচ্ছে আমাদের যে গ নাম্বার প্রশ্ন বলছে সেই অনুযায়ী একটা জ্ঞানমূলক আনসার। ঠিক আছে, এটা লিখবো। তারপর হচ্ছে মুখ্যকুণ্ডলী পাক সংখ্যা হচ্ছে এনপি, ঘনকুণ্ডলী পাক সংখ্যা হচ্ছে এনএস, এবং ঘনকুণ্ডলীতে আবিষ্ট বিদ্যুৎ চালক শক্তি হচ্ছে ইএস দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা যদি হয় তাহলে আমরা কি পাবো, ইএস বাই ইপি ইজ ইকুয়াল টু এনএস বাই এনপি। ঠিক আছে, বা ইপি আমরা যদি এটাকে উল্টায় দিই তাহলে কোনো সমস্যা, আমরা যদি ইপি বাই ইএস আর এনপি বাই এনএস লিখি তাহলে কিন্তু সেম বিষয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের উভয় পক্ষে যে দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশকে যদি আমরা কি করি, বিপরীত করি, তাহলে তো আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, তাই না? একই বিষয়। তারপর এখান থেকে আমরা যে সূত্রটা পাইছি সেই অনুযায়ী এখান থেকে আমাদের যে মানটা বলছিল সেই মানটা এখান থেকে আমরা বের করতে পারবো। যেমন এখানে হচ্ছে আমাদের দেখো এই অধ্যায় থেকে কিন্তু এই যে এই টাইপের প্রশ্নটা, এই 1 নম্বর যে প্রশ্নটা গেল সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। কেমন? আচ্ছা, এরপর দেখো আমাদের হচ্ছে 2 নাম্বার সৃজনশীলটা। 2 নাম্বার সৃজনশীলের মধ্যে ওই সেম জিনিসের প্রশ্নগুলাই থাকবে। মূলত আমাদের হচ্ছে এখান থেকে এর আগে যেটা ছিল মুখ্যকুণ্ডলী ঘনকুণ্ডলী, এরপর হচ্ছে আমাদের এখান থেকে ট্রান্সফরমার হিসেবে বলছে। ঠিক আছে, তো বিষয়টা কিন্তু একই। ঠিক আছে, আমাদের প্রবাহ মাত্রা যে বিষয়টা আসে, সেই প্রবাহ মাত্রা থেকে যদি আমরা আলোচনা করি তাহলে হচ্ছে ওই ইপি এবং ইএস যেটা ছিল, ওই ইপি যে হচ্ছে আমাদের কি বোঝাচ্ছিল, আমাদের হচ্ছে কি ঘনকুণ্ডলী ভোল্টেজ বা যে বিষয়টা বোঝাইতেছিল সেটা, আর হচ্ছে আই দ্বারা কি বোঝায়, আই দ্বারা বোঝা হচ্ছে প্রবাহ মাত্রাটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জিনিসটা বুঝলাম। এখান থেকে ওই একই ধরনের সমীকরণ, একই ধরনের সূত্র, শুধু মানের যে ভ্যালুটা সেই মানটা দিয়ে আমাদের কি করতে হবে, যে নির্দিষ্ট মানটা বের করতে বলবো আমরা সেটা বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে এখান থেকে আমরা যদি দেখি আমাদের পরবর্তী যে ষষ্ঠ অধ্যায়টা আছে, সেই ষষ্ঠ অধ্যায় থেকে এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো তো হচ্ছে রিডিং পড়ার প্রশ্ন। এখানে হচ্ছে সেরকম বোঝা দেওয়ার মতো কিছু নাই, এখানে হচ্ছে গাণিতিক কিছু নাই, ম্যাথমেটিক্যাল কিছু নাই। আমাদের যে গাণিতিক বিষয়গুলো ছিল এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 3টা অধ্যায়ের মধ্যে মূলত আমাদের গাণিতিক যে প্রশ্নাবলীগুলো ছিল সেগুলো। তো আমি আশা করি আমি যে এইটুকুতে যে পিডিএফ গুলো তোমাদেরকে দেখাইছি, এখান থেকে যে যে প্রশ্নগুলো দেখাইছি, এই প্রশ্নগুলাই জাস্ট তোমরা আজকে রাতে এই প্রশ্নগুলাই পড়ো, এই নিয়মগুলাই পড়ো, এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই। তোমাদের এইখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখো আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নটা দেওয়া আছে, এখান থেকে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা, যে কি আইসোটোপ কাকে বলে, তারপর তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কি করতে হবে, আর যেভাবে আছে এইভাবে দেখে দেখে শিখে নিতে হবে। ওকে, আচ্ছা এখান থেকে এগুলা দেখে নিবা। তারপর হচ্ছে তোমাদের দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা আছে, এখান থেকে হচ্ছে একটা কি দেওয়া আছে, একটা আমাদের এখান থেকে একটা যে পরমাণুর যে অংশটা দেওয়া আছে সেখান থেকে এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে কি একটা যে পরমাণুর যে গঠন থাকে, সেই পরমাণু গঠন অনুযায়ী একটা চিত্র দেওয়া আছে। সরি, এখানে আমাদের পরমাণু গঠনের চিত্র না, সরি সরি, এটা হচ্ছে আমাদের একটা ট্রানজিস্টরের চিত্র দেওয়া আছে। এনপিএন একটি ট্রানজিস্টর। ঠিক আছে, এখান থেকে এইটা হচ্ছে আমাদের এনপিএন একটি ট্রানজিস্টরের চিত্র দেওয়া আছে, যে এই চিত্র ভিত্তিক আমাদের প্রশ্নটা কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তো এখানে আমাদের বলছে যে উদ্দীপকের চিত্রের আলোকে আমরা কিভাবে, যে এখান থেকে মূলত হচ্ছে ওই প্রবাহকে ডিসি তে রূপান্তর করব। ওই বলতে আমাদের হচ্ছে এর মধ্যে যে প্রবাহটা হবে, অর্থাৎ এই যে ই থেকে সি পর্যন্ত, এটা আসলে ইংরেজি থেকে বাংলা হয়ে গেছে, এর জন্য এর মধ্যে যে ডিসি প্রবাহটা যে আমরা রূপান্তর করবো, অর্থাৎ ডিসি বলতে এখানে যে এসি প্রবাহটা, সরি, এখানে এর মধ্যে যে প্রবাহটা হয়েছে, এই প্রবাহটা যদি এসি প্রবাহ, অর্থাৎ এই এসি প্রবাহটাকে আমরা কিভাবে ডিসি প্রবাহতে রূপান্তর করতে পারি, এটা হচ্ছে প্রশ্ন। তারপর হচ্ছে উদ্দীপকের চিত্রটি কিভাবে বৈদ্যুতিক সুইচ হিসেবে ব্যবহার করা যায়, এই যে চিত্রটা দেওয়া আছে, ট্রানজিস্টরের যে চিত্রটা দেওয়া আছে, এই জিনিসটাকে আমরা কিভাবে একটা সার্কিটের মধ্যে সুইচ আকারে ব্যবহার করতে পারবো সেই জিনিসটা। ঠিক আছে, তো এই ধরনের যে প্রশ্নের অ্যান্সার গুলা সেগুলো কিন্তু আমরা কি এখানে কিন্তু পিডিএফ এর মধ্যেই পাবো। কেমন, এখান থেকে পড়ে নিব। তোমরা যারা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী আছো, তোমরা যারা পিডিএফ পাইছো, তারা শুধু আজকে রাতে এই পিডিএফ এর মধ্যে যে যে লেখাগুলো আছে, তোমাদের কিন্তু বই খোলার প্রয়োজন নেই। তোমরা জাস্ট এখান থেকে এই প্রশ্নগুলো রিডিং করে নাও, তাহলেই হয়ে যাবে। দেখো পরবর্তী তোমাদের যে সপ্তম যে অধ্যায়টা, তো এই অধ্যায় থেকে যে প্রশ্নটা আছে এখান থেকে হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি কল্যাণে একটা উদ্দীপক দেওয়া আছে, যেখান থেকে হচ্ছে প্রশ্ন হচ্ছে এক্স রে কাকে বলে। তোমরা এখান থেকে ওদের থেকে এক্স রে কাকে বলে, এমআরআই কাকে বলে, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিবা। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নাম্বার প্রশ্নের যে, সরি এখান থেকে 3 নাম্বার বলতে এখান থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে 1 নাম্বার মূলত। তো এখান থেকে এক্স রে হলো এক ধরনের তড়িৎ চুম্বক বিকিরণ। ঠিক আছে, এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করতেছি না, জাস্ট এগুলো হচ্ছে রিডিং পড়ার বিষয়, এগুলো আসলে বোঝা দেওয়ার মতো কিছু নাই। তারপর হচ্ছে দ্বিতীয় যে সৃজনশীলটা আছে 2 নাম্বার, সেখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই অনুযায়ী হচ্ছে আহ জীব আহ জীব পদার্থ বিজ্ঞানের চ্যালেঞ্জ কি ব্যাখ্যা করো।
আচ্ছা, আমাদের ক নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আইসোটোপ কাকে বলে। আমরা অলরেডি কিন্তু এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে একবার। ওকে, আচ্ছা 2 নাম্বার প্রশ্নের অ্যান্সারটাও গেল এখান থেকে। আমাদের যে 3 নাম্বার সৃজনশীলটা আছে সেটাও এখান থেকে দেখতে পারতেছো তোমরা, কেমন? আচ্ছা, এরপর আমরা এখান থেকে এই প্রশ্নগুলো জাস্ট কি করবো, রিডিং করে নেব। তো এই ছিল হচ্ছে তোমাদের মূলত আজকের যে আলোচনাটা, অর্থাৎ তোমাদের যে এই পিডিএফটা, আমি যে পিডিএফটা এখানে দেখাইছি, শুধুমাত্র তোমরা যদি এই পিডিএফটাই প্রিপারেশন নাও তাহলে তোমরা পরীক্ষায় আমি এরকম না যে পরীক্ষায় কমন পাবা, মোটামুটি কমন পাবে এরকম না। তোমরা যদি এই পিডিএফটা নিয়ম কানুন যা যা আছে যেভাবে আছে এই প্রশ্নগুলো যদি কমপ্লিট করো, তোমরা পরীক্ষায় শতভাগ কমন পাবা। 30-এ 30 মার্কে তোমরা অ্যান্সার করে আসার মতো একটা প্রিপারেশন কিন্তু এই পিডিএফ থেকে হয়ে যাবে। আর এই পিডিএফ কিন্তু তেমন যে বেশি প্রশ্ন এরকম কিন্তু না। তোমাদের একটা অধ্যায় থেকে হচ্ছে 5টা, বা একটা অধ্যায় থেকে 4টা, একটা অধ্যায় থেকে 3টা, একটা অধ্যায় থেকে 4টা, এরকম ভাবে কিন্তু প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এই প্রশ্নগুলা, আর হচ্ছে যে এখান থেকে যে ধরে ধরে সবগুলো তোমাকে মানে লিখে লিখে ইয়ে করতে হবে, শিখতে হবে, এরকম কোনো বিষয় না। তোমরা জাস্ট এখান থেকে যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখে নিবা, চোখ বুলাই নিবা, নিয়ম কানুন গুলা দেখে নিবা, তাহলে কিন্তু তোমার আয়ত্তে চলে আসবে আর তুমি পরীক্ষায় গিয়ে কিন্তু অ্যান্সার করতে পারবা। কেমন? তাহলে আমরা আমাদের যে আজকের যে আলোচনাটা সেটা এখান থেকে আজকে মূলত এইটুকু পর্যন্ত থাকবে। পরবর্তীতে আমাদের যে রসায়ন বিজ্ঞান 2 পরীক্ষাটা আছে, সেই পরীক্ষার যে যে সাজেশন ভিত্তিক আলোচনাটা সেটা আমরা পরবর্তী আরেকটা লাইভ সেশনে আলোচনা করব। তো আশা করি তোমরা এই যে ক্লাসটা হলো আজকে আমরা, হ্যাঁ আমরা লাইভটা শেষ করে দিব। তো তোমাদের কারো যদি কিছু জানা থাকে সেটা জিজ্ঞাসা করতে পারো, কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটা বলতে পারো। আর একটা বিষয় হচ্ছে কি, এই ক্লাসটা কতটা উপকারী হয়েছে, বা এখানে যে যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, যে নিয়ম কানুন গুলো দেখাচ্ছি, এগুলো কতটা উপকারী হয়েছে, কালকে যখন প্রশ্নটা হাতে পাবা তখন তুমি ক্লিয়ারলি আরো বিষয়টা বুঝতে পারবা যে আজকের ক্লাসটা আসলে বা আজকের এই ভিডিওটা তোমার জন্য কতটা উপকারী হয়েছে। তো অবশ্যই তোমরা কালকের পরীক্ষাটা দিয়ে আসার পর যে প্রশ্নটা পাবে সেই প্রশ্ন অনুযায়ী কতটুকু কমন আসলো সেটা একটু আমাদের গ্রুপটাতে যে পোস্ট করার অপশন আছে সেখানে পোস্ট করে একটু জানাই দিবা কতটুকু কমন পাইলা। কমন যদি না পাও, না মানে কমন যদি নাও আসে, কমন যদি না পাও সেটাও জানাবা, আর কমন পাও যদি পাও সেটাও কিন্তু অবশ্যই জানাবা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শেষ করে দিব, সাব্বির লাইভ শেষ করে দিব। হ্যাঁ, ওকে। লাইভটা শেষ করার আগে তোমরা আজকে শেষ পর্যন্ত যারা ছিলা, আমি মনে করি তোমাদের এই বিষয়টা খুবই উপকারী হবে। তোমরা যদি এই জিনিসগুলো একটু আয়ত্তে নিতে পারো, তোমাদের পরীক্ষাটা খুবই সহজ, এবং যে 30 মার্ক এটার অ্যান্সার কিন্তু খুব সহজেই করতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি। আবার পরবর্তী যে পরীক্ষাটা আছে রসায়ন বিজ্ঞান 2, সেই পরীক্ষার এরকম প্রস্তুতি নিয়ে আমাদের আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।